Hare Krishna, dear devotees. Welcome to Grace Darshan class. Start with the Mangalacharan prayers. Om Ajnanatimirandhasya Jnananjana Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Padantikam Vandeham Shri Guru Shri Yuta Padakamalam Shri Gurun Vaishnavamscha Shri Rupam Sagrajatam Sahagana Raghunathanvitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalita Shri Vishakhanvitamscha नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्रिषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो আমরা কন্টিনিউ করব স্টাডি অফ গৃহস্থাশ্রম এন্টারিং গৃহস্থাশ্রম বাই গ্রেস দেবকী মাতাজি। আমরা বেশ কিছু চ্যাপ্টার্স আলোচনা করেছি ইতিমধ্যে। তো পূর্ববর্তী বিভিন্ন চ্যাপ্টার্স ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখেছি লাভ ভার্সেস লাস্ট, অর্থাৎ কাম এবং প্রেমের মধ্যে কি ডিফারেন্স সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং তারপর কামের কি কি ক্যারেক্টারিস্টিক্স গুণাবলী এবং প্রেমের কি কি গুণাবলী। দেন নেক্সট হচ্ছে অ্যাপ্রোচিং গৃহস্থ আশ্রম, অর্থাৎ স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল ওয়ার্ল্ড ভিউ কি, আধ্যাত্মিক এবং জাগতিক চিন্তাধারা গৃহস্থ আশ্রমকে নিয়ে। জড়জাগতিক ব্যক্তিরা কি চিন্তা করেন আর আধ্যাত্মিক ব্যক্তিরা কি চিন্তা করেন। তারপর আমরা চ্যাপ্টার 2 তে দেখেছি ওয়াই টু গেট ম্যারিড, অর্থাৎ বিবাহ করার কারণ কি এবং আমার কৃষ্ণ ভাবনামৃতের জন্য কোন আশ্রম সুটেবল সেইভাবে আমাদের দেখা উচিত, নাকি মাইন্ড আমাদের কি চায় সেই অনুযায়ী আমাদের আচরণ করা উচিত নয়। আমাদের যে কোনো অবস্থায় দেখা উচিত যে কৃষ্ণ ভাবনামৃতের জন্য কোনটা বেটার, কোন আশ্রম, সেটা সিনিয়রদের সাথে গাইডেন্স নিয়ে তারপর আমাদের প্রবেশ করা উচিত। তারপর আমরা আলোচনা করছিলাম বিভিন্ন কম্প্যাটিবিলিটি ফ্যাক্টরস, অর্থাৎ বিবাহের জন্য কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে। তার মধ্যে আলোচনা করেছি অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি, অর্থাৎ যে জ্যোতিষ গণনা করা হয়, কুণ্ডলী ম্যাচিং ইত্যাদি। তারপর ফিজিক্যাল অ্যাট্রাকশন এন্ড ইন্টিমেসি, ফিজিক্যালি আমি অ্যাট্রাক্টেড কিনা, হাজবেন্ডের কি কি গুণাবলী থাকা উচিত,
যেগুলো হলে সুবিধা হয় গৃহস্থাশ্রমে, অর্থাৎ ওয়াইফ তাকে রেসপেক্ট করতে পারবে, সেরকম কি কি গুণাবলী থাকা উচিত হাজবেন্ডের। এবং দুজনেরই সেম লেভেল অফ কমিটমেন্ট হওয়া উচিত। একজন খুব নতুন ভক্ত আর একজন খুব সিরিয়াস, এরকম হলে ডিফিকাল্ট। লেভেল অফ রিনাউন্সিয়েশন, জড়জগৎকে ভোগ করার ইচ্ছাটাও দুজনের সিমিলার হতে হবে। একজন জড়জগতিক ভোগ অনেক বেশি পরিমাণে চাই, আরেকজন একদম জড়জগতিক ভোগ চায় না, সেটা ঠিক নয়। দ্যাট ইজ লেভেল অফ রিনাউন্সিয়েশন, লেভেল অফ কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস এবং লেভেল অফ রিনাউন্সিয়েশন। এছাড়াও আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টরস এর মধ্যে আমরা আলোচনা করেছি, যেটা আগের দিন আলোচনা করেছিলাম আমরা, ফাইন্ডিং আ পার্টনার থ্রু ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে কোনো কারোর সাথে আমাদের যোগাযোগ হতে পারে, তো সেগুলোতে সমস্যা কি কি আসতে পারে বা কতটা যোগাযোগ করা চলবে। এবং বিভিন্ন কালচারাল ডিফারেন্সেস থাকতে পারে। নন ডিভোটির সাথে ম্যারেজ হলে আমরা কি করব, সেগুলো আগের দিন আলোচনা করেছি। তো আগের দিন একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাতাজি বললেন, যে ওয়াইফ ক্যান ট্রান্সফর্ম ক্রুয়েল হাজব্যান্ড বাট ভাইস ভার্সা, বাট নট ভাইস ভার্সা। অর্থাৎ হাজব্যান্ড যদি খুব একটা ডিভোটি না হয়, ওয়াইফ কিন্তু চাইলে তার আচরণের মাধ্যমে হাজবেন্ডকে ডিভোটি বানানো সম্ভব। কিন্তু ওয়াইফ যদি নন ডিভোটি হয়, তাহলে হাজবেন্ডের পক্ষে ডিফিকাল্ট। কারণ হাজবেন্ড জেনারেলি বাইরে কাজ করে, বেশিরভাগ সময় বাড়িতে থাকে না। তো বাড়িতে কৃষ্ণ ভাবনাময় পরিবেশ সৃষ্টি করার বেশিরভাগ কন্ট্রোল থাকে মাতাজির হাতে। তো বাড়িতে কৃষ্ণ ভাবনামৃত একটা পরিবেশ তৈরি করা এবং হাজবেন্ডকে অ্যাফেক্ট করা, সেটা অনেকটাই মাতাজির হাতে থাকে। কিন্তু হাজবেন্ডের কন্ট্রোলে সেটা থাকে না। হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের বিভিন্ন ধরনের এনার্জি রয়েছে। হাজবেন্ডের এক ধরনের এনার্জি, ওয়াইফের এক ধরনের এনার্জি। তো এখানে দেবকী মাতাজি বলছেন যে ওয়াইফের যে এনার্জিটা, সেটা অনেকটা পাওয়ারফুল ইন টার্মস অফ ট্রান্সফর্মিং। কারো হৃদয় পরিবর্তন করার ক্ষমতাটা মাতাজিদের অনেক বেশি থাকে প্রভুজিদের থেকে। ওকে, প্রভুজিদের অন্য ক্ষমতা থাকতে পারে, অন্য শক্তি থাকতে পারে, বাইরের জগতের সাথে কিভাবে ফাইট করে আমি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বেঁচে থাকবো, সেগুলোর জন্য মেল এনার্জি সুটেবল। কিন্তু ফিমেল এনার্জি হৃদয়কে ট্রান্সফর্ম করার জন্য খুব ইম্পর্টেন্ট। সেই এনার্জিটা ফিমেলদের বেশি থাকে মেলদের থেকে। তো সাকসেস অফ ম্যারেজ মোস্টলি ডিপেন্ডস অন ওয়াইফ। ওয়াইফের উপর ডিপেন্ড করে যে আমার ম্যারেজ লাইফ সাকসেসফুল হবে কিনা। তো সেটা আমরা আলোচনা করেছি। নাও আজকে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 3, ইম্পর্টেন্স অফ গাইডেন্স ফ্রম সিনিয়র্স। অর্থাৎ সিনিয়রদের থেকে কিভাবে আমরা গাইডেন্স নিয়ে চলতে পারি। ওকে, সো লেটস বিগিন। Importance of guidance from seniors. According to the Vedic culture and tradition, it is the duty of the parents to find a suitable spouse for their children. For girls, this responsibility forms a very important part of a woman's protection. We discussed this in detail in the book Spiritual Culture, Krishna's Divine System. Srila Prabhupada clearly defines this practice in the purport to Srimad Bhagavatam 3.21.27. তো এখানে মাতাজি বলছেন যে বেদিক কালচার এবং ট্রেডিশন অনুসারে একজন মাতাজির যে বিবাহ, সেটা দেওয়ার দায়িত্ব হচ্ছে তার পিতামাতার, স্পেশালি তার পিতার। সেজন্য বলা হয় কন্যাদান। তো এটা হচ্ছে বেদিক পার্সপেক্টিভ। এখন এটা প্রপারলি আমাদের বুঝতে হবে। অনেকে দেখি আজকাল মডার্নিটির জন্য, মডার্নিটি ওয়েস্টার্ন কালচার, সেটা আমাদের এই দেশেও আসছে। তো অনেকের খুব আপত্তি এই টার্মটা নিয়ে, কন্যাদান এই টার্মটা নিয়ে খুব আপত্তি। অনেকে বলেন আমি কি কোনো বস্তু যে আমার বাবা আমাকে একজনের হাতে দান করে দিবে, আমি কি কোনো পণ্য? তো ব্যাপারটা সেরকম নয়। বেদিক কালচার কি বলে যে উইমেন শুড বি প্রোটেক্টেড। সেটা তো তাদের প্রবলেম, কেন আমাদের প্রোটেক্ট করতে হবে কেন? আমাদের কি কোনো শক্তি নেই?
হ্যাঁ, আমরা দুর্বল। তার মানে কি বলতে চাইছো তুমি? এরকম নয় ব্যাপারটা যে সবকিছু আমি সেন্টিমেন্টাল ভাবে নিয়ে নেবো। এই জন্য বলা হয় ধর্ম রক্ষতি রক্ষতঃ, রক্ষিতঃ। অর্থাৎ ধর্ম তাকেই রক্ষা করে যে ধর্মকে রক্ষা করবে। আমি যদি ধর্মকে মেনে চলি, মানে আমি ধর্মের রক্ষা করছি, এই যে চ্যান্টিং, গীতা ভাগবতম পড়া, মেনটেনিং ফোর রেগুলেটিভ প্রিন্সিপালস, মানে আমি ধর্ম রক্ষা করছি, আমি ধর্মকে ভাঙতে দিচ্ছি না, তাহলে ধর্ম আমাকে রক্ষা করবে। তো ধর্ম যে জিনিসটা, সেটা হচ্ছে বেসিক্যালি, এটা অনেক সময় অ্যানালজি দেওয়া হয় এরকম, যে একটা কচ্ছপ তার যেরকম কভারিং থাকে, সেইটা হচ্ছে ধর্মের মতো। সে যদি মনে করে যে এইটা হচ্ছে আমার বার্ডেন, অনেকে মনে করে থাকে যে আমাদের যে ধর্ম, বেদিক ট্রেডিশন, কালচার, এগুলো সব বাধা, মডার্ন যুগে উন্নতির পথে এগুলো সব আমাদের বাধা সৃষ্টি করছে। তো এটা যদি সে ভাবে, তার মানে কচ্ছপ যদি ভাবে আমার এই যে খোলসটা রয়েছে এটা হচ্ছে আমার বাধা, এখান থেকে আমি বেরিয়ে উন্মুক্ত হতে চাই, উন্মুক্ত হলে কি হবে? বিভিন্ন যে অ্যানিমালস তাকে অ্যাটাক করবে, তাকে খেয়ে নিতে পারে, তার মৃত্যু হতে পারে। তো এই যে শিল্ডিং কভার, সেটা আমাদের একটা ধর্ম, যেটা সেটা আমাদের একটা কভারের মতো কাজ করছে, যেটা আমাদেরকে মায়া থেকে প্রোটেক্ট করছে। এবং আমরা জীবনে দুঃখ কষ্ট পাবো না যদি আমরা এই ধর্মকে ফলো করে চলি। জনস্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য अनुग्रहाय चरन्ति नूनं भूतानि भव्यानि जनार्दनस्य। শ্রীমদ্ ভাগবতম says জনস্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ। যখন জনগণ, জন মানে পিপল ইন জেনারেল, কৃষ্ণাৎ বিমুখস্য কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যায়, এবং কৃষ্ণ থেকে বিমুখ হলেই সে কি হয়? অধর্মশীলস্য সুদুঃখিতস্য। সে কৃষ্ণ থেকে বিমুখ হলে অধর্মশীল হয়ে পড়ে এবং সুদুঃখিতস্য মানে অনেক দুঃখ পায়। অনুগ্রহায় চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য। এই ধরনের ব্যক্তিদের উপর অনুগ্রহ করে এই জগতের বুকে চারন্তি নাম, অর্থাৎ যারা বিচরণ করেন, তারা হচ্ছে ভূতানি ভাব্যানি জনার্দনস্য, জনার্দনের লোকজন, মানে বৈষ্ণবেরা এই জগতে বিচরণ করেন এই ধরনের ব্যক্তিদেরকে জ্ঞান প্রদান করার জন্য বা সঠিক মার্গে ফিরিয়ে আনার জন্য। উত্তম শ্লোক মহান মুখচ্যুত ভবৎ পদাম্বুজ সুধা কনানিলা স্মৃতিম পুনর্বিস্মিত তত্ত্ব বর্তমানম কুয়োগী নাম নো বিতরত্যলম বরে। পৃথু মহারাজ ভেরি বিউটিফুল ভার্স বলছেন যে সেই উত্তম শ্লোক ব্যক্তিদের মুখ নিঃসৃত যে বাণী, সেটার সাথে ভগবানের লোটাস ফিটের স্যাফরন ডাস্ট মিশে থাকে। কারণ ভগবান তাদের সবসময় হৃদয়ে থাকেন, সেই সমস্ত পিওর ডিভোটিদের। সা উত্তম শ্লোক মহান মুখচ্যুত, সেই উত্তম শ্লোকদের মুখ দিয়ে বেরোনো কথা, ভবৎ পদাম্বুজ সুধা কণা নীলা। ভবৎ মানে হে ভগবান, তোমার পদাম্বুজের সুধা কণা অনিলা, মানে তার মুখ দিয়ে যে বাতাস বেরোচ্ছে, যে কথা বেরোচ্ছে, সেটার মাধ্যমে ভগবানের লোটাস ফিটের স্যাফরন ডাস্ট পার্টিকেলও বেরোয় পিওর ডিভোটিদের মুখ দিয়ে। সেটা যখন কর্ণকুহরের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করে, আমরা যখন কোনো পিওর ডিভোটির কাছ থেকে শুনি, বা নট নেসেসারিলি পিওর ডিভোটি, সে হয়তো পিওর ডিভোটি নয়, কিন্তু সে যেটা বলছে সেটা পিওর। সে হয়তো পিওর নয়, কিন্তু সে যেটা বলছে সেটা পিওর, এবং সে পিওর হওয়ার চেষ্টা করছে, তাহলেও কাজ করবে। আমরা বলতে পারি পিওর ডিভোটি খুঁজে পাওয়া ডিফিকাল্ট, নো প্রবলেম। সে নিজে হয়তো পিওর ডিভোটি নয়, কিন্তু পিওর ডিভোটি হওয়ার চেষ্টা করতে হবে, সে প্রতারক হলে হবে না। সে প্রতারক হলে তখন কি প্রিন্সিপাল কাজ করবে? অবৈষ্ণব মুখোদ্গীর্ণম पूतम हरिकथामृतम श्रवणम नैव कर्तव्यम सर्पोच्छिष्ट যথাপে। ইভেন ইফ সে পিওর ডিভোটি নয়, সে যদি পিওর ডিভোটি হওয়ার চেষ্টা করছে, আচার্যদেরকে ফলো করছে এবং আচার্যদের যে বাণী সেটাকে রিপিট করছে, সেটা যখন আমরা শুনি, তখন কি হবে? স্মৃতিম পুনর বিস্মৃত তত্ত্ববর্তনম, আমরা যে ভুলে গেছি ভগবানকে, সেটা বিস্মৃতি থেকে আমাদের স্মৃতি আসবে। কুযোগী নাম নো বিতরত চলম্বরী, একজন কুযোগীর ক্ষেত্রে এর থেকে বড় বর আর কি হতে পারে? ভগবান সামনে এসে পিতু মহারাজ কি চাইছে? যে আমাকে বৈকুণ্ঠ দিয়ে দাও, আমাকে গোলক দিয়ে দাও, এসব চাইছে না। বা আমি যেন সবসময় তোমার সাথে থাকি, সামীপ্য মুক্তি দিয়ে দাও, সার্ষ্টি মুক্তি দিয়ে দাও, না। ভগবান সামনে আসা অবস্থাতে পৃথু মহারাজ বলছেন তোমার পিওর ডিভোটিদের মুখ থেকে যেন আজীবন হরিকথা শুনতে পারি, সেই বর আমাকে প্রদান করে। এর থেকে বড় বর আর কি চাইতে পারি তোমার কাছে? न कामये नाथ तदप्यहम क्वचिन, न जत्र जुष्मात् चरणाम्बुजाशव।
মাহাত্মান্তর হৃদয়ান মুখচ্যুত বিদৎস্ব গর্ণা বিতয়েশম এবারা, অর্থাৎ আমাকে অজস্র কর্ণ প্রদান করো যাতে তোমার প্রিয় ডিভোটিদের কাছ থেকে শুনতে পারি। না কামাই নাথ তদপ্যহম কুচিন, এমন কিছুই আমি চাই না যেটাতে তোমার গ্লোরিজ এর গুণমহিমা কীর্তন, আমি গুণমহিমা কীর্তন নেই এরকম কিছু চাই না। আমি শুধু তোমার গুণমহিমা শ্রবণ করতে চাই তোমার প্রিয় ডিভোটিদের কাছ থেকে। তো এটা হচ্ছে সব থেকে বড় বর যেটা একজন তার জীবনে লাভ করতে পারে। তো সেটা এখানে বলা হচ্ছে যে আমাদের বেদিক ট্রেডিশন এবং কালচার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ধর্মকে আমাদের রক্ষা করতে হবে, তবে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। ওকে। তো এটাকে কখনো এই মডার্নিটির চক্করে যেন আমরা বিসর্জন না দিয়ে দিই, তাহলে এর থেকে বড় লস আর কিছু হতে পারে না। এটা সবাইকে তো বোঝানো যাবে না, কারণ সবার ইন্টেলিজেন্স আলাদা এবং তাদের মাথায় ঢুকবে না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতম রাজন বিশ্বাস নৈব জায়তে, তাদের বিশ্বাস জন্মাবে না এই সমস্ত কিছুতে যদি সুকৃতি কম থাকে। বাট যারা আমরা ডিভোটিস, সুকৃতিবান আত্মা, তাদের এটাতে বিশ্বাস জন্মাবে এবং কিছুটা বুঝতে পেরেছি গুরু গৌরাঙ্গের কৃপাতে। তো সেই কালচারকে টিকিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং কোনো কালচারকে টিকিয়ে রাখার জন্য, বেদিক ট্রেডিশন টিকিয়ে রাখার জন্য কি করতে হবে আমাদের? প্রিজার্ভেশন বাই প্রপাগেশন। আমরা যদি কোনো কিছুকে প্রিজার্ভ করতে চাই তাহলে সেটাকে প্রপাগেট করতে হবে, স্পেশালি নলেজ। অন্য সমস্ত জিনিসে কি হয় না, আমি দিলে কমে যাবে, কিন্তু নলেজ এমন একটা জিনিস যত আমি দেব তত বাড়বে। তো সেই জন্য স্পিরিচুয়াল নলেজকে আমাদেরকে প্রপাগেট করতে হবে। তো যখন আমরা প্রপাগেট করব তখন এটা প্রিজার্ভ থাকবে, আমরা নিজেরাও বুঝবো এবং এটার গুরুত্ব অন্যদের বোঝাবো। সেই জন্য মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তার এই দেশ। এই দেশকে উদ্ধার করতে গেলে চৈতন্য মহাপ্রভু আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছেন, আমি একা মালি হয়ে কত কৃষ্ণ প্রেম বিতরণ করব, তোমাদের সাহায্য দরকার আমার। আর আমার কোয়ালিফিকেশন কি হতে হবে চৈতন্য মহাপ্রভুকে হেল্প করার জন্য? কি কি করতে হবে? আমাকে বড় সন্ন্যাসী হতে হবে? কি বা বিপ্র কি বান্যাসী সূত্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সো প্রথমে আমাদের জানতে হবে কৃষ্ণ তত্ত্ব। কতটা জানতে হবে? পুরো গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত শেষ করার পর পিচ করব না। শিল প্রভুপাদ, তার একজন ডিভোটির একটা বাচ্চা, সে কিছুই জানে না, সে শুধু এইটুকু শুনেছে যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। শিল প্রভুপাদ ছিল এবং তার সামনে অনেকে ছিল। সেই বাচ্চা সবাইকে বলছে, তুমি জানো ভগবানকে? কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, এই দুটি লাইন সে রিপিট করছে। অন্যজনের কাছে গিয়ে বলছে, তুমি জানো ভগবানকে? কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। শিল প্রভুপাদ বলছে, দিস ইজ দ্য বেস্ট প্রিচিং। সব প্রিচ করার জন্য এমন নয় যে আমাকে সমস্ত কিছু জেনে নিতে হবে, গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত সমস্ত আচার্যদের কমেন্ট্রি, গোস্বামী বুকস লিটারেচার কমপ্লিট করে, রামায়ণ মহাভারত সব কমপ্লিট করে তারপর আমি প্রিচিং করতে নামলাম না। অলওয়েজ আমি বলতে পারি যে না প্রভু, এটার উত্তর আমি জানি না, আমি আমার সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনাকে বলবো যদি কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে। বিষয় হচ্ছে যে যতদিন আমি নিজে কনভিন্সড ততদিন তো আমি প্রচার করব না। তো আমি এমন কিছু শ্রবণ করেছি যেটাতে আমি কনভিন্সড হয়ে গেছি, দিয়ে আমি জব করতে আরম্ভ করেছি, আমি গ্রন্থ পড়তে আরম্ভ করেছি। তো আমি কি এমন শুনেছি যেটাতে আমি কনভিন্সড হয়ে গেছি, সেটা বললেই হবে, সেটাতে বাকিরাও কনভিন্সড হয়ে যাবে, তারাও স্টার্ট করতে পারে। আমি এখনো সবকিছু জানি না শাস্ত্রের, কিন্তু কিছু এমন জিনিস শুনেছি যাতে আমি ভক্তি স্টার্ট করতে পেরেছি। তো সেইটুকু যেটা শুনেছি সেটা লোককে বললেই হবে, তারাও যাতে তাদের ভক্তিকে স্টার্ট করতে পারে। ওকে, সো দ্যাটস আ লিটল ইন্ট্রোডাকশন অন ভেদিক কালচার, সেটা কতটা ইম্পর্টেন্ট। তো মাতাজি বলছেন যে ফর গার্লস দিস রেসপন্সিবিলিটি ফর্মস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ উইমেন্স প্রোটেকশন। তো যেমন ধর্ম সবাইকে প্রোটেক্ট করে, তো উইমেন অর্থাৎ মাতাজিদের প্রোটেকশনের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা বৈদিক ধর্ম কি না, তাদের যে বিবাহ, তারা যখন বিবাহযোগ্য হবেন সেই সময় তার মাতা পিতার উচিত তার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করে বিবাহ প্রদান করা। উই ডিসকাস দিস ইন মাতাজি যে আগের বই স্পিরিচুয়াল কালচার, সেটাতে ক্লিয়ারলি ডিসকাস করেছেন। তো শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতম 3.21.27 সেখানে বলছেন, দ্য সিলেকশন অফ এ গুড হাজব্যান্ড ফর এ গুড গার্ল ওয়াজ অলওয়েজ এন্ট্রাস্টেড টু দ্য পেরেন্টস। তো এই সিলেক্ট করা, হাজব্যান্ড সিলেক্ট করা, সেটা সবসময়তেই
তার পেরেন্টসদের দায়িত্ব ছিল। Here it is clearly said that Manu and his wife were coming to see Kardama Muni to offer their daughter because the daughter was well qualified and the parents were searching out a similarly qualified man. তো 3.21 মানে থার্ড ক্যান্টো 21st চ্যাপ্টার মানে কর্দম মুনি এবং দেবহূতির যে গৃহস্থ আশ্রম, শ্রীমদ্ ভাগবতমে বহু এক্সাম্পল রয়েছে, যেমন চ্যবন মুনি এবং সুকন্যা, সেটারও রয়েছে। হুম। তো বিভিন্ন যে স্টোরি রয়েছে বা বিভিন্ন এপিসোড শ্রীমদ্ ভাগবতমে, সেটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন শ্রীমদ্ ভাগবতম। তো গৃহস্থ আশ্রম বিষয়ে এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট শ্রীমদ্ ভাগবতের, যেখানে কর্দম মুনি এবং দেবহূতির যে গৃহস্থ আশ্রম সেটা বর্ণনা করা আছে। তো অ্যারাউন্ড থার্ড ক্যান্টো 21st চ্যাপ্টার এরকম অ্যারাউন্ডে রয়েছে। ওকে। তো সেটা বলছেন শিল প্রভুপাদ যে দেবহূতির জন্য তার যে পিতা মনু এবং তার মাতা, তারা দুজনে একজন কোয়ালিফাইড হাজবেন্ডের সার্চ করেছিলেন, যে আমাদের মেয়ের জন্য কে কোয়ালিফাইড হাজবেন্ড হতে পারে। দিস ইজ দ্য ডিউটি অফ পেরেন্টস, এটাই হচ্ছে পিতামাতার দায়িত্ব। Girls are never thrown into the public street to search for their own husband, and when girls are not grown up and are searching after a boy, they forget to consider whether the boy they select is actually suitable for them. তো বলছে মাতাজিদেরকে মেয়েদেরকে কখনোই এরকম রাস্তায় ছুড়ে দেওয়া হবে না, যাও তুমি রাস্তা থেকে কাউকে একজনকে বেছে নাও তোমার মতো, সেটা ঠিক নয়। আর এটা যদি সেই মাতাজির উপর যার বয়স কম বা যিনি বিবাহযোগ্যা, তার শরীরে বিভিন্ন রকম ইমোশনস, তার উপরই দায়িত্বটা দেওয়া কখনোই উচিত নয়। সে নিজে যাকে সিলেক্ট করবে, 99% প্রবাবিলিটি যে সে ভুল পার্টনারকে সিলেক্ট করবে। তো সেই জন্য যেহেতু মাতাজির ইমোশনাল অ্যাসপেক্টটা বেশি, মানে ভগবান তাদেরকে সেটা দিয়েছেন, কারণ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পুরুষকে এক ধরনের ক্ষমতা দিয়েছেন, নারীকে এক ধরনের ক্ষমতা দিয়েছেন, সেটা আমাদের বুঝতে হবে। তো নারীকে যে ইমোশনস দেওয়া হয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট, যে একটা সংসারকে ঠিকঠাক ভাবে রাখার জন্য বা সন্তানকে মানুষ করার জন্য। কিন্তু সেটাই নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে ডিসিশন মেকিং এ। তো সেই জন্য এই বিবাহের যে ডিসিশনটা, সেটা সিনিয়রদের সাথে ডিসকাস করে পিতামাতা ইন্টারভেনশনে ডিসিশন নেওয়া উচিত, নিজের থেকে কখনো ডিসাইড করা উচিত নয়। Out of the urge for sex desire, a girl may accept anyone, but if the husband is chosen by parents, they can consider who is to be selected and who is not. According to Vedic system, therefore, the girl is given over to a suitable boy by the parents. She is never allowed to select her husband independently. তো সবসময় পিতামাতা তাদেরকে সিলেক্ট করে দেন, কারণ বয়সের প্রভাবে, বিভিন্ন হরমোনাল চেঞ্জেস প্রভাবে কেউ হয়তো কোনো, মানে দে আর প্রোন টু ডিসেপশন মাতাজিদের। তো প্রকৃতি মাতা এইভাবে আমাদেরকে দিয়েছে, ম্যান এবং উইমেন তাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটিস দিয়েছে। তো পুরুষদের মধ্যে এই কোয়ালিটিটা দেওয়া আছে যে দে ক্যান ডু ভেরি নাইস অ্যাক্টিং। যখন তাদের কোনো একজন মাতাজিকে ইমপ্রেস করার থাকে, তাদের থেকে বেটার অ্যাক্টর কেউ হতে পারে না। হুম। তো এইটাও একটা প্রকৃতি মাতা তাদেরকে প্রদান করেছে, কারণ দে নিড সুটেবল পার্টনার। যদি আমরা দেখি প্রকৃতি মাতা কিভাবে কাকে দিয়েছে, মানুষের মধ্যে ফেয়ার সেক্স মানা হয় গার্ল বা উইমেনকে মানা হয় ফেয়ার সেক্স, মানে তারা দেখতে সুন্দর। তো তাদের কিছু অ্যাট্রাকটিভ ফিচার্স আছে যেটার জন্য মেল পার্টনাররা বা পুরুষেরা আকর্ষিত হয় তাদের দিকে। তারা দেখতে সুন্দর, বা তাদের কথা বলা স্টাইল, বা বিভিন্ন অ্যাসপেক্ট, তাদের বডিলি ফিচার্স, বিভিন্ন জিনিস দেওয়া আছে যেটার মাধ্যমে তারা মেল পার্টনারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। ইন জেনারেল মানুষের মধ্যে মেলদের থেকে ফিমেলরা বেশি ভালো দেখতে হয়। তো প্রকৃতি মাতা তাদেরকে কিছু ফিচার্স দিয়েছে মেল পার্টনারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো মেলকে তো কিছু দিতে হবে যাতে সে ফিমেল পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারে। তো ওয়ান অফ দি গুড কোয়ালিটিস বা ওয়ান অফ দি ডিসেপটিভ কোয়ালিটিস যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিং। এবং তার বিভিন্ন কেস স্টাডি আমরা দেখতে পাই প্রতিনিয়ত, যদি আমরা বিভিন্ন খবরে চোখ রাখি, যে কিভাবে একজন মাতাজি প্রতারিত হচ্ছেন তার সো কল্ড বয়ফ্রেন্ডের মাধ্যমে, এবং তাকে একটা খুব প্রিকারিয়াস কন্ডিশনে ফেলে দিয়ে তার বয়ফ্রেন্ড চলে যাচ্ছে প্রেগনেন্ট বা কিছু, যে তারপর সেই মাতাজির লাইফ, তাতে অনেক প্রবলেম আসছে।
তো এই যে আম, পুরুষদের যে অ্যাক্টিং সেটার চক্করে পড়ে যেতে পারে, কি হয়তো ভাবে বাহ, এর থেকে ভালো ছেলে আমি আর কোথাও পাবো না, কোনো মাতাজি ভাবতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে ব্যাকগ্রাউন্ড চেক করতে ভুলে যায়, বা তার চোখে সেটা ধরা পড়বে না। তো সেই জন্য পিতা মাতা দুজনের চোখ খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে পিতার, কারণ পিতা সে যেহেতু একজন মেল, সে জানে যে অন্য মেলের মধ্যে কি দেখতে হবে আমাকে, এবং সেও ওই বয়সটা পার করে এসেছে। তো সেই জন্য বিশেষ করে পিতার ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু চুজ দ্য হাজব্যান্ড। তো সেটাই শিল প্রভুপাদ এখানে বলছেন। ইন হিজ পারপাস টু শ্রীমদ ভাগবতম, fourth canto, 25th chapter, verse number 42, Srila Prabhupada further explains, as soon as women attains the age of puberty, she immediately becomes very much agitated by sexual desire. It is therefore the duty of the father to get his daughter married before she attains puberty. তো পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল, সেটা আসার পূর্বেই একজন পার্টনারকে ফিক্স করা উচিত পেরেন্টসদের। সেটা না হলে কি হয় যে একজন পুরুষ সঙ্গীকে লাভ করার যে বাসনা সেটা প্রবল হতে থাকে। এবং যদি কোনো ফিক্স পার্টনার না থাকে, সে রাস্তা থেকে যে কাউকে উঠিয়ে নিতে পারে, যে আমার ইমিডিয়েটলি কাউকে একজনকে চাই, কোনো পুরুষ সঙ্গী, সেটা আমরা দেখতে পাই। তো আমি অত বিচার করব না কে, তার কি কোয়ালিফিকেশন, অত টাইম নেই আমার, আমার ইমিডিয়েটলি চাই, আই নিড প্লেজার। তো এই জিনিসটা হতে পারে। Moreover, in a letter to Naiskarmi Devi Dashi, 28th July 1973, he further elaborates. Srila Prabhupada একটা লেটারে কি বলছেন? In Vedic society, no girl was allowed to remain independent. তো ভেদিক সোসাইটিতে কোনো মহিলাকে ইন্ডিপেন্ডেন্ট থাকার অনুমতি ছিল না। অ্যান্ড আনম্যারিড, ইন্ডিপেন্ডেন্ট মানে আমি বিবাহ না করে একা থাকবো এরকম অনুমোদিত নয় মাতাজিদের জন্য। ইট ইজ রেকমেন্ডেড যে বিবাহ করতে হবে। Independence for women means they become like prostitutes, struggling to capture some man who will take care of her. তো শিল প্রভুপাদ ভেরি স্ট্রংলি বলছেন এখানে যে মাতাজিদের কখনো ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত নয়। ইন্ডিপেন্ডেন্ট মাতাজি মানে, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, আমি যা খুশি করতে পারি, স্বাধীন। হুম, এখন একটা ক্রেজ হয়েছে কি, আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং উইমেন। আর শিল প্রভুপাদ বলছি ইন্ডিপেন্ডেন্ট মানে ইউ আর প্রস্টিটিউট। তো শিল প্রভুপাদ ইজ এ সাধু, মানে সত্য কথা স্ট্রেট কাট বলবেন, তাতে তোমার গায়ে লাগলে লাগতে পারে, যেটা সত্য সেটা উনি বলবেন। তো বলছে যদি কোনো মাতাজি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে, তার যে শরীরের আর্জেস গুলো সেগুলো কোথায় যাবে? তার শরীর সবসময় চাইছে, শরীর মন সেটা দিয়ে সে কোনো পুরুষকে চাইছে। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, আজকে আমি এই পুরুষের সাথে, কালকে ওই পুরুষের সাথে। তো দেয়ারফর সি ইজ নো বেটার দেন প্রস্টিটিউট। In this way, so-called independent women has to work very hard to make herself attractive by artificially wearing cosmetics, mini skirts, and so many other things. তো সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট উইমেন মানে তাকে সবসময় নতুন পুরুষ সঙ্গী খুঁজতে হবে, তার জন্য নিজেকে অ্যাট্রাকটিভ দেখাতে হবে, তার জন্য তাকে কসমেটিক্স অ্যাপ্লাই করতে হবে, মিনি স্কার্ট পরতে হবে ইত্যাদি। শিল প্রভুপাদ বলছেন এইসব। ফর্মারলি দ্য গার্ল উড বি ম্যারিড টু আ সুটেবল বয় অ্যাট আ ভেরি আর্লি এজ। আগেকার দিনে কি হতো, খুব কম বয়সে তাকে কোনো একজন পুরুষের সাথে তার বিবাহ ফিক্স হয়ে যেত, বা মানে অনেক কম বয়সে যখন তার বয়স হতো তখন বিবাহ করে সে তার স্বামীর সাথে থাকবে। তো এরকম অবস্থাতে বিয়ে হয়ে গেলে তার আর দেখানোর কিছু নেই। বিয়ে হয়ে যাওয়ার পর দে বিকাম মডেস্ট, তাকে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ উন্মুক্ত করে পুরুষ সঙ্গীকে অ্যাট্রাক্ট করার কোনো দরকার নেই। সে জানে আই হ্যাভ হাজব্যান্ড, আমার কাউকে এই জগতে ইমপ্রেস করার দরকার নেই। তখন সে যেভাবে নিজেকে ড্রেস করবে, সে তার সমস্ত অঙ্গকে কভার করবে, তার মধ্যে লজ্জা বা ইত্যাদি জিনিসগুলো থাকবে, তাকে দেখে মনে হবে মাদার, তাকে দেখে কোনো প্রস্টিটিউট মনে হবে না। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা বলি সমস্ত উইমেনদেরকে মাদারের মতো দেখা উচিত, তো সেই উইমেনও তাকে সেভাবে নিজেকে ড্রেস আপ করবে, বা তার অঙ্গভঙ্গি শুধুমাত্র ড্রেসের মাধ্যমেই যে আহ, মানুষ অ্যাক্ট করে তা নয়, তার যে আচার আচরণ সেগুলো একজন মাদারের মতো হবে, যে আমার কাউকে ইমপ্রেস করার নেই। আর যদি সে ইন্ডিপেন্ডেন্ট উইমেন হয়, তার আচার আচরণটা একজন প্রস্টিটিউটের মতো হবে, যে সবসময় যেন আমি আকর্ষণ করতে চাইছি দৃষ্টি পুরুষদের। বাট although a girl was married early, she did not stay with her husband immediately, but was gradually trained in so many ways how to cook, clean, serve her husband in so many ways up until the time of her puberty.
তো অনেক ছোট বয়সে, যেমন এখানে বলা হচ্ছে 6 বছর বয়সে বা 9 বছর বয়সে তাদের বিবাহ ফিক্স হয়ে যেত, কিন্তু ইমিডিয়েটলি হাজব্যান্ডের সাথে থাকতো না। সে তাকে বিভিন্ন কাজে ট্রেনিং দেওয়া হতো, যেমন কিভাবে হাজব্যান্ডকে সার্ভ করতে হবে, কিভাবে বাড়ি ক্লিন করতে হবে, কিভাবে রান্না করতে হবে ইত্যাদি। এই সমস্ত ট্রেনিং পিরিয়ড ওভার হলে সে, তার যখন পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল পার হতো, তারপর তাকে হাজব্যান্ডের সাথে থাকতে দেওয়া হতো। So all the time there was no anxiety because a girl would know I have got a husband, and the boy would know I have got this girl as my wife. Therefore, when the boy and girl would come of the age, there was no chance of illicit sex. তো এই প্রিন্সিপালটা আগেও ডিসকাস করা হয়েছে যে মাতাজি জানতেন, যে মাতাজি বিবাহ ফিক্স হয়েছে সে জানতো যে না, আমার একজন হাজব্যান্ড আছে, তো আমার চিন্তার কোনো কারণ নেই বা অন্য কোনো পুরুষকে অ্যাট্রাক্ট করার কোনো মোটিভেশন তার থাকবে না। সেরকম ভাবে সেই যে আম, যে বয়, তারও মাথায় থাকতো যে আমার একজন ওয়াইফ রয়েছে, আমি তার সাথে অলরেডি এনগেজড, তো আমারও অন্য কাউকে ইমপ্রেস করার কোনো দরকার নেই। তো সেই জন্য ইলিসিট সেক্সের ব্যাপারটা খুব কম ছিল এই 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 সিস্টেম যদি কেউ ফলো করে। অ্যান্ড দ্য সাইকোলজি ইজ দ্য ফার্স্ট বয় that a girl accepts in marriage. The girl will completely give her heart to an attachment on the girl's side, for her husband becomes more and more strong. Thus, if a girl gets a good husband, one who has accepted a bona fide spiritual master and is firmly fixed up in service, automatically the wife of such good husband inherits all the benefits of his spiritual advancement. তো যদি এরকম হয় যে কোন একজন মাতাজিকে বিবাহ দেওয়া হলো, তো প্রথম পুরুষ যে তার জীবনে আসে কোনো মাতাজির, তার প্রতি লয়্যালটি অনেক বেশি থাকে, এবং মাল্টিপল পার্টনার চেঞ্জ করলে সেই লয়্যালটি কখনোই আসবে না। এবং তার ফলে গৃহস্থ আশ্রম, মানে দেখা গেল যে কোনো মাতাজি 5টা পার্টনার চেঞ্জ করার পর বা 5টা বয়ফ্রেন্ডের সাথে থাকার পর তারপরে তার বিয়ে হচ্ছে, তো এই ম্যারেজের সাকসেস রেট খুব কম হবে। কারণ সে পাল্টাতে অভ্যস্ত, সে যখনই কিছু ছোট খারাপ কোয়ালিটি দেখবে তখনই বলবে না, আমি এর সাথে থাকবো না, আমার এর থেকে বেটার হাজবেন্ড চাই, চলো ডিভোর্স। মানে বিয়ের আগে বয়ফ্রেন্ড পাল্টানোর কালচার, আর বিয়ের পরে এবার ডিভোর্স করে আরেকজন নতুন হাজবেন্ড কালচার শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি ক্যাটস অ্যান্ড ডগ কালচার, সো সেটা মোটেই ফলো করা উচিত নয় আমাদের। তো এখানে বলা হচ্ছে যে ফার্স্ট যে হাজবেন্ড বা প্রথম যে পুরুষ কোনো মাতাজি জীবনে আসে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের সেটাকে সেভ করে রাখা উচিত যে বিবাহের আগে যেন কোনো প্রকার সম্পর্ক না থাকে, ফার্স্ট যে পুরুষ আমার জীবন আসবে সেই যেন আমার হাজব্যান্ড হয়, তাহলে গৃহস্থ আশ্রম সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি। এবং এরকম হাজব্যান্ড তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, সে যেন একজন ভালো ভক্ত হয়, সে যেন স্পিরিচুয়াল মাস্টারকে অ্যাকসেপ্ট করে। তো যদি খুব ডিভোটেড ওয়াইফ হয় তাহলে কি হবে, হাজব্যান্ডের সমস্ত স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টের ক্রেডিট ওয়াইফ অটোমেটিক্যালি পাবে। হাজব্যান্ড যদি পিওর ডিভোটি হয় আর ওয়াইফ যদি হাজব্যান্ডকে সার্ভ করে, তাহলে হাজব্যান্ডের সমস্ত ক্রেডিট অটোমেটিক্যালি ওয়াইফের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। সো ইউ আর ফরচুনেট, গো অন ইন দিস প্রেজেন্ট অ্যাটিটিউড, সার্ভ ইউর হাজব্যান্ড অলওয়েজ। কোন একজন মাতাজিকে লিখছেন, শিল প্রভুপাদ চিঠি লিখছেন নৈষ্কর্মী দেবীদাসী। And in this way, your life will be perfect. And together, husband and wife go back home, back to Godhead. So, মাতাজিদের জন্য জীবনকে পারফেক্ট করার উপায় প্রভুপাদ কি বলছেন? প্রভুজিদের জন্য জীবনকে পারফেক্ট করার উপায় হচ্ছে স্পিরিচুয়াল মাস্টারকে সার্ভ করো। মাতাজিদের জন্য জীবনকে পারফেক্ট করার উপায় কি হচ্ছে? হাজব্যান্ডকে সার্ভ করো। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। শ্রীকৃষ্ণ চরণ লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? বৈষ্ণব সেবায় নাম সংকীর্তন। তো কোন একজন বৈষ্ণবকে তো সার্ভ করতেই হবে, আদারওয়াইজ তোমার লাইফ সাকসেসফুল হবে না। যেমন আমরা বিভিন্ন স্টোরি আছে, এসএসআর সেমিনার আমরা ডিসকাস করেছি যে বৈষ্ণব সেবার ইম্পর্টেন্স কি। রামানুজাচার্য তিনি সার্ভ করেছিলেন কাঞ্চিপূর্ণাকে, কাঞ্চিপূর্ণা ডাইরেক্টলি সার্ভ করেছিলেন বরদরাজকে। তো ভগবানের যারা ডাইরেক্ট সার্ভেন্ট, কাঞ্চিপূর্ণা হচ্ছেন ভগবান বরদরাজের এমন সার্ভেন্ট বা পূজারী যে বরদরাজ তার সাথে কথা বলেন, রাইট? তো বিভিন্ন জন বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, কাঞ্চিপূর্ণাকে বলে আচ্ছা একটু বরদরাজকে জিজ্ঞেস করে বলো না এটা কি করা উচিত আমার। তো কাঞ্চিপূর্ণা জিজ্ঞেস করেন লর্ড বরদরাজকে, এবং লর্ড বরদরাজ
কাঞ্চিপূর্ণাকে বলে দেন এর সলিউশন এটা, ওকে বলে দিও। তো এইভাবে কাঞ্চিপূর্ণার সাথে কথা বলেন। তো কাঞ্চিপূর্ণা ভাবছেন তাহলে মানে আমি নিশ্চয়ই পিওর ডিভোটি, নাহলে ভগবান কথা বলছেন কেন। তো রামানুজাচার্য যখন তার ডিসাইপল রূপে আসেন, রামানুজাচার্য জানতে পারেন যে আমার গুরুদেবের এরকম অলৌকিক ক্ষমতা রয়েছে, ভগবান কথা বলেন। তো তার জানার খুব ইচ্ছা হলো যে আমি কবে ভগবানের ধামে যাব। তো রামানুজাচার্য জিজ্ঞেস করলেন, গুরুদেব আচ্ছা আপনি এটা কি জিজ্ঞেস করতে পারবেন ভগবানকে, যে আমি কবে যেতে পারবো ভগবত ধামে? বললেন শিওর, আমি জিজ্ঞেস করতে পারি। তো কাঞ্চিপূর্ণা জিজ্ঞেস করলেন বরদারাজকে, বরদারাজ বললেন ও রামানুজাচার্য, ও তো আমার খুব প্রিয়, এই জন্মের পরই চলে আসবে ও আমার কাছে, আমি জাস্ট পাঠিয়েছি লোকজনকে শেখানোর জন্য ওকে। তো কাঞ্চিপূর্ণা ভাবলাম বাহ, এরকম একজন ব্যক্তিত্ব যে এই জন্মেই মুক্তি লাভ করে ভগবানের ধামে যাবে, সে আমার শিষ্য রূপে এসেছে, খুব ভালো। তো তারপর কাঞ্চিপূর্ণা মনে হয়, আচ্ছা এই কোয়েশ্চেন আমি তো করিনি কখনো ভগবানকে, আমি কবে যাব। যদিও অ্যান্সারটা আমার জানাই আছে, ভগবান কথা বলছেন আমার সাথে মানে নিশ্চয়ই আমিও, আর আমি রামানুজাচার্যের যে গুরু, সে আমার শিষ্য রূপে যদি যেতে পারে তো আমি তো নিশ্চয়ই যাব। তো কাঞ্চিপূর্ণা বলেন না, তবে এবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে যায়। তো সেদিন কাঞ্চিপূর্ণা জিজ্ঞেস করবো কিনা কিন্তু কিন্তু করছেন, বরদরাজ বলছেন তুমি কি কিছু বলতে চাইছো? তো বলছেন ভগবান আপনি তো সবই জানেন, তবু আপনি যখন বলছেন আমি বলছি কি, আমার প্রশ্নটা কি সেটা বলি। তো দিয়ে যখন কাঞ্চিপূর্ণা বললেন যে আচ্ছা আমি তাহলে কবে আপনার, এখনো সেবা করছি, কবে আপনার ধামে গিয়ে আপনাকে সেবা করতে পারবো? তো বললেন দেখো ধামে কবে আসতে পারবে সেটা তো এখন বলা মুশকিল আছে, কি করে জানবো বলো? যবে তুমি কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করবে তবে আসবে, আর তোমার উপর নির্ভর করছে তুমি যবে কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করতে পারবে। কাঞ্চিপূর্ণা তো আকাশ থেকে পড়লেন যে আর কি কোয়ালিফিকেশন দরকার ভগবান, আপনি আমার সাথে কথা বলছেন, তার মানে নিশ্চয়ই আপনি আমার সেবায় সন্তুষ্ট। তো বলছেন না দেখো, তুমি আমাকে সেবা করছো, আমি কথা বলছি, যে যথামাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। তুমি ভালো সেবা করেছো, তোমার সাথে কথা বলে দিয়েছি, রেসিপ্রোকেট করে দিয়েছি। কিন্তু ভগবত ধামে আসা এটা অনেক বড় একটা চাওয়া না, সেটার জন্য আরো অনেক কিছু কোয়ালিফিকেশন লাগে। তার জন্য মেন কোয়ালিফিকেশন যেটা লাগে যে আমার কোনো ডিভোটিকে সার্ভ করতে হবে তোমাকে, যেটা আমি তোমার মধ্যে এখনো দেখছি না। তুমি সবসময় আমাকে সার্ভ করছো, দ্যাট ইজ গুড, কিন্তু কোনো ডিভোটিকে সার্ভ করতে হবে সেটা তো আমি দেখছি না। তো তখন কাঞ্চিপূর্ণা বললো ও এই ব্যাপার, যে বৈষ্ণবকে সেবা করতে হবে তবে আমি ভগবত ধামে যেতে পারবো। রামানুজাচার্যের কোয়ালিফিকেশন কি, সে তোমাকে সেবা করছে, কাঞ্চিপূর্ণা নামক একজন বৈষ্ণবকে সেবা করছে, কিন্তু তুমি কাকে সেবা করেছো? তো ইমিডিয়েটলি সে আরেকজন বৈষ্ণবের শেল্টার গ্রহণ করলো। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে জীবনকে পারফেক্ট করতে গেলে উই হ্যাভ টু সার্ভ আ পিওর ডিভোটি। তো হাজবেন্ডের জন্য হাজবেন্ড শুড সার্ভ গুরু মহারাজ বা স্পিরিচুয়াল মাস্টার, আর ওয়াইফ শুড সার্ভ হাজব্যান্ড। তো আমাদের গুরু মহারাজ বলছিলেন যে একজন মাতাজিরা ডাইরেক্টলি স্পর্শ করতে পারে না গুরু মহারাজকে, সন্ন্যাসী বলে। তো গুরু মহারাজ কাছে অনেকে দুঃখ জানায় যে আমি আপনাকে টাচ করতে পারছি না, মাতাজি হয়ে জন্মগ্রহণ করার জন্য, পরের জন্মে প্রভুজি হয়ে আমি জন্মগ্রহণ করে আবার আসবো। তো গুরু মহারাজ বলেন এই জিনিসটার জন্য আর জন্মগ্রহণ করো না, দিয়ে আমার কাজ বাড়িও না আর, ঠিক আছে? তুমি আর তোমার হাজবেন্ড হচ্ছে একই বডি, হাজবেন্ড হচ্ছে আদার হাফ অফ দ্য বডি, সেজন্য বলে না বেটার হাফ, ওয়াইফকে বলে বেটার হাফ, মানে শরীরের অর্ধ অংশ। হাজবেন্ড হচ্ছে ওয়াইফের অর্ধ অংশ, ওয়াইফ হচ্ছে হাজবেন্ডের অর্ধ অংশ। তো বলছে তুমি তো তোমার হাজবেন্ডের থ্রু দিয়ে টাচ করছো আমাকে, এবার তুমি তোমার হাজবেন্ডকে টাচ করা মানেই আমাকে টাচ করা, তোমার হাজবেন্ড তো আমাকে টাচ করতে পারে। তো এইভাবে মাতাজিদের জন্য এভরিথিং ইজ ইন স্পিরিচুয়াল লাইফের, এভরিথিং ইজ ইন রিলেশন উইথ দি হাজবেন্ড। তো সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হাজবেন্ড যেন পিওর ডিভোটি হয় বা অ্যাটলিস্ট ভেরি সিনসিয়ার ডিভোটি হয়, সেরকম ভাবে আমাদের চেষ্টা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে, আমরা আমাদের সবাই বিভিন্ন রকমের কর্ম নিয়ে এসেছি। তো বাড়ির পরিবেশে বা বিভিন্ন প্রেশারেই হোক, এরকম নাও হতে পারে যে আমি একজন পিওর ডিভোটি হাজবেন্ডকে পাচ্ছি। তো যাই হোক, ইন এনি কেস আমাদের হাজবেন্ডকে সার্ভ করা উচিত অ্যাজ মাতাজিস। এবং কৃষ্ণ তো আমাদের আছে, যদি আমরা দেখা যায় যে হাজবেন্ড খুব একটা অ্যাডভান্স নয় আমার থেকে, অনেক সময় দেখা যায় যে মাতাজি বেশি অ্যাডভান্স। তো সেটার একটা এক্সাম্পল দিয়েছিলেন দেবকী মাতাজি, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে হাজব্যান্ড আর তার ছেলে সিগারেট পর্যন্ত খায়, স্পিরিচুয়াল লাইফে অতটা ইনক্লাইন নয়, কিন্তু তবু হাজব্যান্ডের সাথে সে ভালো সম্পর্ক মেনটেন করছে। আলটিমেটলি তো সবার হাজব্যান্ড কৃষ্ণই। তো সেটা তো যদি আমরা মানি তাহলে অবশ্যই হাজব্যান্ড ইজ ম্যাচিওর। তো সেটার মাধ্যমে তো আমরা অবশ্যই ডিভোশনাল সার্ভিসকে চালিয়ে যেতে পারবো, এবং হাজব্যান্ডের প্রতি যা রেসপন্সিবিলিটি সেটা আমরা পালন করব। When we hear such statements that a girl should be
married at the age of 6, our mind rebels, exclaiming, impossible. We also know that the practice of child marriage is illegal today. Nevertheless, the fact that Srila Prabhupada explains these things over and over again means that it must be some relevance to us. তো মাতাজি বলছেন যখনই আমরা শুনি যে 6 বছর বয়সে বিয়ে ঠিক হয়ে যাবে, কি তখন তো সে ভালো করে তার জ্ঞানও হয়নি। তো এটাতে আমরা খুব আশ্চর্যান্বিত হয়ে পড়ি। কিন্তু শিল প্রভুপাদ বারবার একই কথা বলছেন, মানে নিশ্চয়ই এটা কোনো প্রাসঙ্গিকতা আছে আমাদের সাথে। That sooner or later he expects us to live according to underlying principle of spiritual culture. Otherwise, why would he waste his time and energy with such detailed explanation? তো যদি এটার কোনো ইম্পর্টেন্ট প্রিন্সিপাল না হতো তাহলে শিল প্রভুপাদ তার সময় তার শক্তি কেন অপব্যয় করে আমাদেরকে বারবার একই কথা বিভিন্ন পারপাটে বলে বোঝানোর চেষ্টা করেছেন। While it may take many generations for us to get there, we have an obligation to follow his instructions for the betterment of our ISKCON society and society in general. যদিও এই স্ট্যান্ডার্ডটা আমরা এখন যে অবস্থায় আছি, যে একজন মানে প্রভুজিরা 35 বছরে বিয়ে করছে আর মাতাজিরা 30 বছরে, সেটার থেকে এই স্ট্যান্ডার্ডে নেমে আসা যে 6 বছরে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, সেটাতে হয়তো আমাদের 10-12টা জেনারেশন লেগে যাবে। কিন্তু ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করতে হবে, 35 থেকে অ্যাটলিস্ট 25-26-এ করার চেষ্টা করি এই জেনারেশনে। তারপরে হয়তো 18তে হবে, তারপরে আরো কমে হবে। তারপরে এমন সময় আসবে যে বেদিক কালচারের মতো আমরা বিবাহ ফিক্স হয়ে যাচ্ছে আগে, তারপর যখন প্রপার বয়স হচ্ছে তখন তাদের বিবাহ হচ্ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু কাল্টিভেট আনফ্লিঞ্চিং ফেথ ইন শিল প্রভুপাদ ওয়ার্ডস। শিল প্রভুপাদের যে কথা সেটাতে আমাদের পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। শিল প্রভুপাদ বলছে মানে নিশ্চয়ই উনি এমন কিছু দেখতে পাচ্ছেন যেটা আমি দেখতে পাচ্ছি না, উনি হচ্ছেন আচার্য, সেটা বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে ভালো। মাতাজি এত ভেঙে পুটে বোঝাচ্ছেন, এরপরেও না বোঝার কোনো কারণ নেই। তো অবশ্যই বুঝতে পারছি যে শিল প্রভুপাদ যেটা বলছেন কেন ইম্পর্টেন্ট। বাট ইভেন ইফ আমি বুঝতে পারছি না, এখন আমি বুঝতে পারছি না যে কেন এটা বলছেন শিল প্রভুপাদ, ওকে, বোঝার দরকার নেই, জাস্ট ফলো। দেন তুমি বুঝতে পারবে যে ও, এটা ফলো করেছিলাম বলেই বেনিফিটটা পাচ্ছি, আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারলাম। তো শিল প্রভুপাদ কাছে একজন এসেছিলেন, বলছে প্রভুপাদ আমার ইচ্ছা করে না ভগবানকে প্রণাম করতে, সেজন্য আমি অত প্রণাম প্রণাম করি না, বাকি সবকিছু করি। তো প্রভুপাদ বলছে আগে তুমি প্রণাম করো, তারপরে তোমার ইচ্ছাটা জন্মাবে। 2-4 বার প্রণাম করলে দেখবে তারপরে ইচ্ছা জন্মে যাবে অটোমেটিক। সো সামটাইমস ইট ইজ ইম্পর্টেন্ট যে আচার্যদের কথা আমরা যদি বুঝতে না পারি যে কেন এটা বলছেন, তবুও উই শুড জাস্ট ফলো। তারপরে আমরা বুঝতে পারবো। কারণ আচার্যদের কথা ফলো করলে তবে স্বীকৃতি জন্মাবে, সেই স্বীকৃতি জন্মালে বুদ্ধি খুলবে, তখন আমরা বুঝতে পারবো ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার। তো সেই জন্য শিল প্রভুপাদের কথাতে পূর্ণ বিশ্বাস আমাদের থাকা উচিত। হিজ পারপাস টু শ্রীমদ ভাগবতম আর ইমবিউড উইথ সাচ প্রোফাউন্ড উইজডম and will serve as the law books of civilized humanity for the next 10,000 years. তো শিল প্রভুপাদের ভাগবতমের যে পারপাট সেটা এত প্রোফাউন্ড, তার মধ্যে সমস্ত নলেজ দিয়ে দিয়েছেন। সেটা যদি আমরা পড়ি 10,000 ইয়ার্স, নেক্সট পরবর্তী 10,000 বছরের জন্য সেগুলো ল বুক ডিভোটিদের জন্য, যারা বুঝতে মানে সবার জন্যই ল বুক, কিন্তু তারা তো মানবে না, কি করা যাবে। সবাই যারা নন ডিভোটি মানবে না, অ্যাটলিস্ট ডিভোটিদের জন্য এটা ল বুক, মানে এর বাইরে যাওয়া যাবে না। শিল প্রভুপাদ তার ভাগবতম পারপাসে যা বলে দিয়েছেন, এবং সেজন্য রাধেশ্যাম প্রভু খুব ফোকাস করেন এই ভাগবতম পারপাসের উপর। এটাকে তিনি বলেন গোল্ডেন পারপাস, রাধেশ্যাম প্রভু বলেন। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা শিল প্রভুপাদের পারপাট গুলো অনুধাবন করি এবং সেগুলোর ডিপে গিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যদি ভাগবতমের পারপাট গুলো পড়ে যাই তাহলে সমস্ত সিচুয়েশনে আমাদের কি করা উচিত সব বলে দিয়েছেন শিল প্রভুপাদ। ভাগবতম ইজ গিভিং আস ডিফারেন্ট সিচুয়েশনস, যে প্রহ্লাদ মহারাজের মতো স্থিতি যদি হয়, চারপাশে সবাই নন ডিভোটি, তুমি ডিভোটি, কি করা উচিত। তো সেখানে ভাগবতমের ভার্সে সুখদেব গোস্বামী তো বলছেনই, প্রভুপাদ আরো ডিটেলসে বলছেন। গৃহস্থাশ্রম বিষয়ে জানতে চাও, কর্দম দেবহূতি সংবাদ, সেখানে গৃহস্থাশ্রমে কি করা উচিত বলা আছে, শিল প্রভুপাদ আরো ইলাবোরেট করেছেন হাজবেন্ডের ডিউটি কি, ওয়াইফের ডিউটি কি। তো ভাগবতম ইজ গিভিং আস সিচুয়েশনস, আর শিল প্রভুপাদের মতো পিওর ডিভোটি তার পারপাটে ইজ গিভিং দ্য সলিউশন। ভাগবতমেও সলিউশন দেওয়া আছে, যে প্রহ্লাদ মহারাজ কি করেছেন সেটা ভাগবতম ভার্সের মাধ্যমে বলা আছে, প্রভুপাদ সেটাকে আরো ইলাবোরেট করেছেন। We have to make a concentrated effort to deeply understand the knowledge of Srila Prabhupada has given us with firm faith, aspire to apply it daily in our daily lives. So often we just read it over
but fail to understand its profound meaning and application. তো আমরা শুধু পড়ে যাই, কিন্তু এটা কতটা ইম্পর্টেন্ট এবং তার অ্যাপ্লিকেশন সেটা হয়তো আমরা বুঝতে পারি না। When Srila Bhaktivinoda Thakur married his first wife, who later left her body, he was 12 and she was 5. It is described in his biography as doll's wedding. তো ভক্তিবিনোদ ঠাকুর যখন তার বিবাহ হয়েছিল প্রথম তার স্ত্রীর সাথে, তখন তার বয়স ছিল 12 এবং তার মাতাজির বয়স ছিল 5 বছর বয়স। তো 5 বছর বয়সে বিয়ে ফিক্স হয়ে গেছিল। In Bangladesh, I have witnessed the effect it has on a girl who is raised with the understanding that her parents and only her parents will arrange a more suitable husband for her. It makes her very peaceful. In fact, it leaves no room in her mind that she would ever have to find her own husband. তো বলছে বাংলাদেশে মাতাজি বলছেন, এটা আমি কালচারটা দেখেছি, যে একজন মাতাজির বিবাহ ফিক্স করবে শুধুমাত্র তার পেরেন্টস। তো এতে মাতাজিরও একটা পিসফুল কন্ডিশন চলে আসে, যে না, আমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আম, আমার বাবা মা আমার জন্য সুটেবল হাজবেন্ড দেখে দেবে এবং তারা অনেক ক্রাইটেরিয়া বিচার করে দেখবে, তো আমার চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো সেটা একজন মাতাজির জন্য পিসফুল, যে আমাকে কোনো অ্যাটেম্প্ট করতে হবে না। In fact, it leaves no room in her mind that she would ever have to find her own husband. Thus, she remains very chaste, innocent, and pure hearted. তো সেই জন্য তার চেস্টিটি বা সতীত্ব, পিওর হার্টেডনেস, এগুলো সব মেনটেন থাকে। তাকে মার্কেটে বেরিয়ে 5টা পুরুষের সাথে ট্রাই করতে হবে না যে দেখি কার সাথে আমার ভালো ম্যাচ করবে। এ ট্রাই করা মানে পিওরিটি ইজ লস্ট, চেস্টিটি ইজ লস্ট। এবং এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি যদি আধ্যাত্মিক মার্গে উন্নতি করতে চাই, বা শুধু আধ্যাত্মিক মার্গ নয়, দ্য সোর্স অফ পাওয়ার ফর উইমেন ইজ চেস্টিটি অ্যান্ড দ্য সোর্স অফ পাওয়ার ফর ম্যান ইজ সেলিবেসি। পুরুষদের সমস্ত শক্তির উৎস হচ্ছে ব্রহ্মচর্য এবং নারীদের সমস্ত শক্তির উৎস হচ্ছে সতীত্ব। এই দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। সেটার থেকে আমরা যদি নিজেদেরকে সরিয়ে দিই, তাহলে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা আধ্যাত্মিক মার্গে উন্নতি করতে পারবো না, এই জড় জগতের মায়াকে অতিক্রম করতে পারবো না, এবং জীবনে শুধু দুঃখই পাবো। She does not have to bring attention to herself, as Srila Prabhupada says, make herself attractive by artificially wearing cosmetics, miniskirts, and so many other things. তাকে এরকম প্রভোকিং ওয়েতে নিজেকে ড্রেস করতে হবে না, সাজতে হবে না, যাতে অন্য পুরুষদের দৃষ্টি আকর্ষিত হয়। She does not have to go hunting for a husband, shooting her sharp arrows of feminine energy. Thus, the atmosphere within society remains pure. তো যদি পিতামাতা ম্যারেজ ঠিক করেন মাতাজিদের জন্য, তাহলে মাতাজিদেরকে অ্যারো শুট করতে হবে না তার লুকস দিয়ে বা তার আচরণ দিয়ে, যেন সে সবসময় পুরুষদের শিকার করতে চাইছে, আমাকে কোনো একজন পুরুষকে ফাঁসাতে হবে। তো সে ওই রকম ভাবে আচরণ করা বন্ধ করে দিবে, ওই রকম ভাবে ড্রেস করা বন্ধ করে দিবে, এবং ইন জেনারেল সোসাইটির মধ্যেও পিস থাকবে। তো একটা সামান্য প্রিন্সিপাল, তার কত ইমপ্লিকেশন রয়েছে, তার কত এফেক্ট রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। Those parents who know the science required for a boy and girl to be compatible as husband and wife will arrange a very suitable match for their son or daughter. As a result, there is good chance that the marriage will last their entire life because good choice was made and proper training given. তো এরকম ভাবে পিতামাতা যদি অনেক কিছু ফ্যাক্টর কনসিডার করে হাজব্যান্ড চুজ করে কোনো মাতাজির জন্য, তো মাতাজির জন্য ভালো, সেই প্রভুজির জন্য ভালো, ইন জেনারেল সোসাইটির জন্য ভালো, সার্বিক দিক দিয়ে মঙ্গল। এখন বিষয় হচ্ছে সব কিছুতেই এক্সেপশন থাকতে পারে। এরকম হতে পারে যে বিভিন্ন কেস হতে পারে যে হয়তো সে মাতাজি ডিভোটি হয়ে গেছে, পিতামাতা নন ডিভোটি, তো তারা নন ডিভোটি হয়ে এমন একজন হাজবেন্ডকে খুঁজবে এই মাতাজির জন্য যে হয়তো তার জন্য ভালো নয়। এটা তো বেদিক কালচার বলা হচ্ছে, যেখানে পিতামাতা ডিভোটি, হাজবেন্ড ডিভোটি, সবাই ডিভোটি বা সবাই ভগবানকে মানে, তো তারা সমস্ত ফ্যাক্টর দেখে বিচার করতো। কিন্তু এখন যুগ চেঞ্জ হয়েছে, হয়তো সেই মাতাজি ইসকনের সাথে কানেক্টেড, ভক্তদের সাহচর্য পেয়েছে, কিন্তু তার পিতামাতা নন ডিভোটি, তখন কি করা যেতে পারে? তো তখন আমাদেরকে কিছু কিছু প্র্যাকটিক্যাল স্টেপস নিতে হতে পারে। অনেক সময় আহ এই ধরনের কেসে, যেখানে পিতামাতা নন ডিভোটি এবং মাতাজি ডিভোটি, সেখানে সে তার সিনিয়রদের সাহায্য নিতে পারে, শিক্ষা গুরু, কাউন্সিলর, তাদের মাধ্যমে
সে বলতে পারে যে কোনো একজন ভালো ডিভোটিকে রেকমেন্ড করতে। এবং অনেক সময় মডার্ন পেরেন্টসদের তাদের কোনো আপত্তি থাকে না, যে হ্যাঁ মেয়ে যদি নিজে চুজ করতে পারে আমাদের কোনো সমস্যা নেই। তো সে মেয়ে ইসকন থেকে সিনিয়র বৈষ্ণবদের আদেশ অনুসারে কোন একজনকে সিলেক্ট করতে পারে, এবং সে তার বাবা মাকে বলতে পারে যে আমি এই প্রভুজির সাথে বা এনার সাথে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাই। সেটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে। সেটা অ্যাকসেপ্ট না করলে তাকে বোঝাতে হবে যে দেখো আমি একটা পার্টিকুলার কালচার ফলো করি, আমি কিন্তু যে কোনো জায়গাতে গিয়ে ম্যাচ করতে পারবো না নিজেকে, আমি কিন্তু ভালো থাকবো না। এখনো পর্যন্ত মানুষ খুব একটা ডেমোনিয়াক হয়ে যায়নি, একদম আসুরিক জায়গাতে পৌঁছে যায়নি। 90% কেসে পেরেন্টসরা বৈদিক যুগের মতো ডিভোটি না হলেও দে আর কনসার্নড অ্যাবাউট দি হ্যাপিনেস অফ দেয়ার চাইল্ড। তারা চিন্তা করে যে আমার মেয়ে যেন সুখে থাকে। এবারে তারা নন ডিভোটি, তাদের মতো করে তারা সুখের ডেফিনেশনকে বেছে নিয়েছে। তাদের সুখ মানে ছেলের ইনকাম ভালো হতে হবে, ছেলে হয়তো বাইরে আছে বা কিছু ভালো ইনকাম, বাস সেটুকুই দেখে, তারা আর কিছু দেখে না ছেলে ডিভোটি কিনা, তার ক্যারেক্টার কিরকম। কিন্তু তাদের ইন্টেনশনটা ভালো, তারা চায় তাদের মেয়ে সুখে থাক। কিন্তু তারা যেহেতু জানে না শাস্ত্রিক নলেজ, সেই জন্য তারা যতটুকু মেটেরিয়াল নলেজ জানে সেটা দিয়ে একজন ভালো হাজবেন্ডকে খোঁজার চেষ্টা করে। তো মেয়ে যদি ডাইরেক্টলি বলে দেখো তুমি যদি বিলিয়নিয়ারকেও খুঁজে দাও আমার আমার জন্য, আমি কিন্তু সুখে থাকবো না, তাকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে। আগের দিনে কি হতো যে মেয়ে কোনো জ্ঞান দিবে না তার পিতামাতাকে যে আমার জন্য কিরকম হাজবেন্ড দরকার। পিতামাতা অলরেডি জানে আমার মেয়ের জন্য কিরকম হাজবেন্ড খুঁজতে হবে। কিন্তু এখন হতে পারে যে মেয়ের মধ্যে স্পিরিচুয়াল ভ্যালুস রয়েছে, পিতামাতা অত কিছু জানে না, তো মেয়েকে কমিউনিকেট করতে হবে ক্লিয়ারলি। তো সেটা যেন জ্ঞান দেওয়ার মতো আমি না করি, তাহলে পেরেন্টসদের ইগো হার্ট হয়ে যেতে পারে যে এইটুকু মেয়ে আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে হাজবেন্ডকে বাঁচতে হবে। বা কিছু কিছু কনজারভেটিভ ফ্যামিলি থাকতে পারে, তারা তো শুনবেই না, যে তুমি ভাই কে আমাকে বলার, আমি যার সাথে বিয়ে দেবো সে তোমাকে বিয়ে করতে হবে, জোর জবরদস্তি কিছু করার নেই। তো এরকম হলে কি করা যাবে, আমার চেষ্টা করতে হবে যতটুকু আমি চেষ্টা করতে পারি। আর এর বাইরে সব চেষ্টার পরেও যদি দেখা যায় কোনো নন ডিভোটি হাজব্যান্ডের সাথে বিয়ে হচ্ছে, তো আমাকে মেনে নিতে হবে, সেটা আমার কর্ম। তো তখনও সব ক্ষেত্রেই আমার কিছু না কিছু করার আছে, এটা আমাকে বুঝতে হবে। আমার হাতে যতটুকু করার আছে আমাকে সেটা করতে হবে। প্রথম কথা যে আমার পিতামাতা যদি ডিভোটি হয় তাহলে আমার কিছু করার দরকার নেই, পিতামাতা উইল টেক কেয়ার। পিতামাতা যদি নন ডিভোটি, আমি যদি ডিভোটি হয়, আমার হাতে করার কি আছে, আমি বোঝানোর চেষ্টা করব তাদেরকে ভালোভাবে, জ্ঞান না দিয়ে, তাদের ফল শিখোকে হার্ট না করে, বুঝে যেতে পারে। এরপরও পিতামাতা যদি না বুঝে আমাকে যে কারোর সাথে বিয়ে দিয়ে দিল, তাতেও আমার করার আছে। কি করার আছে, মাতাজি যেটা বলেছেন নন ডিভোটি হাজবেন্ডকে নিয়ে কিভাবে চলতে হয় সেটাও বলেছেন মাতাজি। যে ভাগ্যের ক্রমে আমি হয়তো ডিভোটি হাজবেন্ড পেলাম না, তার সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করার দরকার নেই, তাকে সন্তুষ্ট রাখা উচিত। ধীরে ধীরে তাকে ডিভোটি বানানোর প্রয়াস করা উচিত। আমি একাদশী করব ভগবানের জন্য, তুলসী অর্পণ করব তার নামে, হ্যাঁ ভালো রান্না করবো, ভগবানের প্রসাদ খাওয়াবো। আমি রান্না করে ভগবানকে অফার কখন করে দিচ্ছি সে তো জানতে পারবে না, সে তো না জানতে প্রসাদ খাবে। তো সেখানেও আমার কিছু করার আছে। তো সব সিচুয়েশনে আমার কিছু করার আছে। তো যেটা আমার করার আছে আমি সেটা করব, যেটা আমার করা নেই সেটা আমাকে মেনে নিতে হবে। তাম তিতিক শস্য ভারত। তো সেটা আমার পিউরিফিকেশন রূপে আমাকে মেনে নিতে হবে। দ্যাটস ইট। তো এরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি বারবার বলি আমাদের জীবনে সমস্যা নেই এরকম ব্যক্তি খুঁজে পাওয়া ডিফিকাল্ট। মামুপেত্যা পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমম গত। আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা। এই যে আমরা এখন গৃহস্থ আশ্রম নিয়ে আলোচনা করছি, তো এই সংক্রান্ত সমস্যা কি হইতে পারে, আর বলবেন না মাতাজি আমার হাজব্যান্ড একদমই ডিভোটি নয়, এই সমস্যা সেটা নিয়ে সে সবসময় ভেবে যাচ্ছে। কেউ হয়তো হাজব্যান্ড সে ভাবছে, আর বলবেন না বাড়িতে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে কোনো মাতাজির সাথে, সে ডিভোটি নয়, এবারে আমি খুব ফেঁসে গেছি, কি করা যাবে। হ্যাঁ। তো সব সমাজে আমাদের কিছু না কিছু সমস্যা আছে, মানে সমস্যা মানে কি, আমাদের যেটি মনের মতো চাইছি সেটি হচ্ছে না। এবারে যেটি মনের মতো চাইছি, মনের এই যে চাহিদা, সে অফুরন্ত। মনে করো কাল সকালে উঠে দেখলে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ডিভোটি ছিল না, ডিভোটি হয়ে গেল, তারপরেও যে মন সন্তুষ্ট হয়ে যাবে তা নয়, ওই ডিভোটি তো হয়ে গেল, কিন্তু সে একদম গ্রুমহারদের লেভেলে ডিভোটি হলে ভালো হতো, আর একটু একদম হাই ক্লাস ডিভোটি হলে ভালো হতো। এইটা করছে না। ডিভোটি সবই ঠিক আছে, রেগুলেটরি প্রিন্সিপাল ফলো করছে এবং জব করছে, কিন্তু শাস্ত্র জ্ঞান তার ভালো নেই, এটা হলে ভালো হতো। তো আমাদের মনের যে চাহিদা সেটা তো অপরিসীম। তারপর আলটিমেটলি বলবো এই কৃষ্ণ হলেই ভালো হতো।
এ কেন নর্মাল মানুষ কেন? হ্যাঁ, কৃষ্ণের মতো সব কোয়ালিটি গুলো থাকলে ভালো হতো। তা আমাদের চাহিদা কখনোই সম্পূর্ণ হবে না। তো উপায় কি, সব অবস্থাতেই আমাদের মন বলবে আর বলবে না, এটা একটা সমস্যা। তো সবসময়তেই এই জিনিসটা থাকবে যতক্ষণ না আমরা পিওর ডিভোটি হচ্ছি। পিওর ডিভোটি মানে কৃষ্ণ আমাকে যে সিচুয়েশনে রেখেছে আমি স্যাটিসফাইড। আমাকে বুঝতে হবে যে শত চেষ্টা করেও আমি আটকাতে পারিনি আমার পার্টনার নন ডিভোটি, মানে এটাই দরকার ছিল আমার জন্য। থ্যাংক ইউ কৃষ্ণ। আমি চেষ্টা করব, এটার মাধ্যমে তুমি আমাকে শিক্ষা দিচ্ছ যে নন ডিভোটির সাথে কিভাবে থাকতে হয়, সেটা আমাকে শেখাচ্ছ। একজন পিওর ডিভোটির কোনো জায়গাতেই কোনো সমস্যা নেই, এটা বুঝতে হবে। আর কৃষ্ণ অলওয়েজ চাইছে যে তোমাকে পিওর ডিভোটি করতে। যেদিন আমরা পিওর ডিভোটি হয়ে যাবো, যে সেদিন আমরা আর কোনো কমপ্লেন করব না। দিবি বা ভুবি বা মমাস্তু বাসো নরকে বা নরকান্তক প্রকামম অবদীরিত শারদার বিন্দু চরণো তে মরণেপি চিন্তয়ামি। কৃষ্ণ, তুমি আমাকে স্বর্গলোকেই রাখো, মর্তেই রাখো, বা ইচ্ছা হলো নরকেও দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, তোমার জন্য সেবা করতে পারি। তো আমি সবসময় দেখবো যে আমি কি করতে পারছি কৃষ্ণের জন্য, আমি কমপ্লেন করবো না। পিওর ডিভোটি কোনো কমপ্লেন করবে না। তো দ্য মোর আই এম কমপ্লেনিং অ্যাবাউট মাই সিচুয়েশন, যে আর বলবে এটা কেন ভগবান, ওটা কেন ভগবান, তত আমি দূরে আছি পিওর ডিভোটি হওয়ার থেকে। আর যত আমি বলছি ঠিক আছে, আমি কোনো ভগবানকে কমপ্লেনই করছি না যে ভগবান এটা একটু ঠিক করে দাও, খুব সমস্যায় হচ্ছে, পিওর ডিভোটি কোনো কমপ্লেন করে না। পিওর ডিভোটি সবসময় বলে ভগবান, এই যে সিচুয়েশনে রেখেছো এইটাতেও আমি পুরোপুরি ভাবে তোমাকে সার্ভ করতে পারছি না। এই অবস্থাতে আমার যেটা করা উচিত সেটা আমি ঠিক মতো করে উঠতে পারছি না, কৃষ্ণ আমাকে শক্তি দাও এই অবস্থাতে আমার যতটুকু করার সেটা যেন আমি কমপ্লিটলি করতে পারি। ভগবান কাউকে হনুমানের মতো ক্ষমতা দেবেন, ভগবান কাউকে কাঠবিড়ালির মতো ক্ষমতা দেবেন, কিন্তু আমি আমার ক্ষমতা অনুসারে যেন ভগবানকে ততটাই সার্ভ করতে পারছি সেটা দেখা খুব ইম্পর্টেন্ট। কারণ মান্থলি স্যালারি 1 কোটি টাকা হতে পারে, কারণ মান্থলি স্যালারি 10,000 টাকা হতে পারে। সে হয়তো 10,000 টাকার মধ্যে 5,000 টাকা ভগবানের জন্য খরচ করছে, আর বাকি 5,000-এ সে নিজের দিন গুজারা করছে। আর কারো যদি 1 কোটি টাকা মান্থলি স্যালারি হয়, সেও যদি মাসে 5,000 টাকা খরচ করছে ভগবানের জন্য, দেন দ্যাট ইজ নট গুড। তার 50 লাখ টাকা খরচ করা উচিত ভগবানের জন্য। তো সেইটা দেখবে যে ভগবান দেখবে যে দেখো, ভগবান জানে তোমার কর্ম অনুসারে তুমি কি সিচুয়েশনে আছো। তোমার হাজবেন্ড ডিভোটি নয়, তোমার অনেক ডিফিকাল্টিস রয়েছে। তো ভগবান এটা এক্সপেক্ট করবে না, ভগবান বলবে না কই উম, তোমার কাছ থেকে 1,000 জন ডিভোটি বানাবে এরকম এক্সপেক্ট করেছিলাম, কই একটাও ডিভোটি তুমি বানাতে পারোনি। তো এটা ভগবান কখনোই চাইবে না। তোমার ওই সিচুয়েশনে থেকে যতটুকু করার সেইটাই ভগবান এক্সপেক্ট করবেন তোমার কাছ থেকে। তার মধ্যে আমি কতটা করতে পারছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাকিটা আমার পিউরিফিকেশন। একজন পিওর ডিভোটি যদি ওই পজিশনে থাকতো তার কোনো অসুবিধাই নেই, সে ঠিক নন ডিভোটি হাজব্যান্ডের সাথেও মানিয়ে নিত, বা হাজব্যান্ড হলে সে নন ডিভোটি ওয়াইফের সাথেও মানিয়ে নিত। ইভেন মানে পিওর ডিভোটি এরকমই একজন ব্যক্তি যে তার সঙ্গ কিছুদিন করার পর অটোমেটিক্যালি যে কোনো মানুষের হৃদয় বিগলিত হবে। আমরা অনেক সময় রেগে যাই বা ধৈর্য থাকে না। হ্যাঁ, হাজব্যান্ড নন ডিভোটি হয়, ভগবানকে কিছু একটা বলে দিল, বা আমাকে কিছু একটা বলে দিল, আমাকে একটা টোন কেটে দিল ভক্তি করার জন্য, বাস আমার মাথা গরম হয়ে গেল। একে তো তুমি নন ডিভোটি, কিছু জানো না, নরকের কীট, তার উপর আমাকে তুমি আবার ক্রিটিসাইজ করছো, তাকে 2 কথা শুনিয়ে দিলাম, বাস হয়ে গেল, সেখানে সমস্ত হোপ চলে গেল। তো ইন্টেলিজেন্টলি আমাকে ডিসাইড করতে হবে যে কি বললে ভালো হয়। অনেক সময় হতে পারে যে আমি তাকে, বিভিন্ন মানুষের রিকোয়ারমেন্ট বিভিন্ন হতে পারে, তো এগুলো সব সাবজেক্টিভ কোয়েশ্চেন, এরকম নয় যে এই সিচুয়েশনে কি করা উচিত। সেজন্য জাস্ট এটার একটাই আনসার, ডিসকাস উইথ সিনিয়র বৈষ্ণবাস যাদের সিমিলার এক্সপিরিয়েন্সেস আছে। কিছু হাজব্যান্ড এরকম হতে পারে যে সে হয়তো লজিক্যাল, খুব লজিক্যাল এথিস্ট, তার সাথে তুমি যদি হিউমিলিটি দেখাও, সে ধরো তোমাকে বললো যে কেন ভক্তি করো তুমি, এগুলো ফালতু, এগুলো কোনো মানে নাই, আজকাল সায়েন্সের যুগে তুমি ভক্তি করছো, এগুলো আগেকার যুগের মতো পড়ে আছো। তুমি যদি বলো যে না আমি কিছু বলবো না, আমি হাম্বল, আমি চুপ থাকবো, সে কোনোদিনই ডিভোটি হবে না, সে বললো ধুর ফালতু, কোনো ব্রেন নেই। তাকে লজিক দিয়ে বোঝাতে হবে, বোল্ড আর্গুমেন্ট দিয়ে। আবার কিছু কিছু হাজবেন্ড এরকম হতে পারে, হাজার লজিক দিয়ে দাও সে বিশ্বাস করবে না, সে আচরণের মাধ্যমে মুগ্ধ হবে। তো সেটা তোমাকে ডিটেক্ট করতে হবে যে আমার হাজবেন্ডের নেচারটা কিরকম। তাকে তুমি যত লজিক্যাল আর্গুমেন্ট দেবে সে তত অ্যান্টি হবে কৃষ্ণের জন্য, ও আবার যুক্তি দিচ্ছে, তো তার ক্ষেত্রে চুপ থাকাটা হচ্ছে সলিউশন। তো এগুলোর কোনো সাবজেক্টিভ অ্যান্সার নেই, কারণ মানুষ বিভিন্ন প্রকারের। ওকে, কিন্তু একটা পিওর ডিভোটি ইজ এক্সপার্ট
শিল প্রভুপাদের মতো শিল প্রভুপাদের কাছে বিভিন্ন জন আসতেন, কাকে কোন কথাটা বললে কার কোন স্ট্রিংটাকে টানতে হবে সেটা খুব ভালো করে জানতেন। যেমন যখন আলফ্রেড ফোর্ড এসেছেন প্রভুপাদের কাছে, বড় শিল্পপতি, প্রভুপাদ একটাই কথা বলেছেন, হোয়ার ইজ হেনরি ফোর্ড নাও? তোমার যে গ্র্যান্ডফাদার সে হেনরি ফোর্ড সে কোথায় এখন? বা সেই একটা কোয়েশ্চেনেই বাজি মাত। সে বললো সত্যি তো, তার মানে মানুষ তো আজীবন বাঁচবে না, এত সম্পদ নিয়ে আমি কি করব? কৃষ্ণের চরণে আত্মসমর্পণ পুরো জীবন। দিস ইজ কল্ড এ এক্সপার্ট পিওর ডিভোটি। তো পিওর ডিভোটি এত এক্সপার্ট কেন হয়, কিভাবে আমি বুঝবো যে আমার সামনের ব্যক্তি তাকে কি বলতে হবে? কিভাবে বুঝবো পিওর ডিভোটি এত এক্সপার্ট হয় কেন? হোয়াট ইজ দ্য সিক্রেট? তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মামুপয়ন্তি তে। ভগবান হৃদয় থেকে তাকে ডিকটেট করেন যে এই ব্যক্তির হৃদয়ে আমি পরমাত্মা রূপে আছি, আর পিওর ডিভোটির হৃদয়েও ভগবান পরমাত্মা রূপে আছেন। পরমাত্মা জানেন যে তাকে কি বললে সে বুঝবে, পিওর ডিভোটির মুখ দিয়ে সেই কথাটা বলেন। যখন যুধিষ্ঠির মহারাজ মহাভারতের এই যুদ্ধের পর তিনি নিজেকে দোষী ভাবছিলেন যে আমার জন্যই সমস্ত কিছু হয়েছে, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে দেখো দেখো যুধিষ্ঠির, এরকম নয়, তুমি তো নিমিত্ত মাত্র, এটা তো হওয়ারই ছিল, কালের প্রভাবে তো যা হওয়ার হয়। শ্রীকৃষ্ণ নিজে বুঝালেন এবং যুধিষ্ঠির মহারাজ বুঝছেন না, তাতেও সন্তুষ্ট হলেন, না না কৃষ্ণ তুমি যাই বলো আমি দোষী। ব্যাসদেব বোঝালেন, বুঝছেন না। ধৌম ঋষি বোঝালেন, বুঝছেন না। তো তারপর শ্রীকৃষ্ণ বলেন চলো তোমাকে ভীষ্মদেবের কাছে নিয়ে যাই। কেউ পারবে না, আমরা কেউ পারবো না, ভীষ্মদেবই পারবে। ইজ ইট ট্রু যে ভগবান পারবেন না বোঝাতে আর ভীষ্মদেব পেরে যাবেন? বোঝানোর শক্তি সমস্ত কিছু ভগবানের থেকে আসছে। তো ভগবান হচ্ছে এইরকম, বাইরে থেকে যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছেন, আর ভিতরে পরমাত্মা হিসাবে সমস্ত আর্গুমেন্ট গুলোকে ঠিক করে বার করে দিচ্ছেন, যে আমি যা আর্গুমেন্ট দেবো এর যেন কোনোটাই রেজিস্টার না হয়। ভেতরে পরমাত্মা রূপে যুধিষ্ঠির মহারাজকে তিনিই বুঝতে দিচ্ছেন না, আর বাইরে কৃষ্ণ রূপে তিনিই বোঝাচ্ছেন। এই জন্যই কৃষ্ণকে বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট, উনি কি করতে চাইছেন সেটা বোঝা খুব ডিফিকাল্ট। বাইরে মনে হবে যে কৃষ্ণ বোঝানোর চেষ্টা করছে, ভেতরে তিনি পরমাত্মা রূপে বুঝতে দিচ্ছেন না। তার একমাত্র উদ্দেশ্য পৃথিবীর যে কেউ চলে আসো, একে কেউ বোঝাতে পারবে না ভীষ্মদেব ছাড়া। ভীষ্মদেব তার দিকে চোখে এমনি কিছু কথা না বলে তাকিয়ে দিলেও বুঝে যাবে, আর অন্য কেউ পুরো লজিক্যালি তাকে বোঝালেও বুঝবেন। কারণ ভীষ্মদেবের গ্লোরিজ জগৎবাসীর কাছে প্রচার করতে চাইছিলেন যে ভীষ্মদেব কিরকম ধর্মতত্ত্ববেত্তা ব্যক্তি, যে যুধিষ্ঠির মহারাজ, যিনি যাকে অনেক ধার্মিক রূপে মানা হয়, ধর্মতত্ত্ববেত্তা, তাকে কেউ বোঝাতে পারলো না, কিন্তু ভীষ্মদেব বোঝাতে পারলেন। ওকে, তো পরমেশ্বর ভগবান বুদ্ধি দেবেন যদি আমরা পিওর ডিভোটি হয়। আমাদেরকে কমপ্লেন করাটা বন্ধ করতে হবে। ভগবান যে সিচুয়েশনে রেখেছেন সেই সিচুয়েশনে আমি যেন অ্যাকসেপ্ট করতে পারি, সেই সিচুয়েশনে দেখা উচিত যে আমি কি করতে পারি, এর মধ্যে কি বেস্ট করতে পারি সেইটা আমাকে চিন্তা করতে হবে। ভগবান আমাকে কি করবেন সেটা উনি ভালোই জানেন, ওনাকে আমাকে গাইড করতে হবে না যে ভগবান আমার মনে হয় যে আমার জীবনে এইটা আপনার দেওয়া উচিত, তাহলে ভালো হয়। আপনি মনে হয় এটা দিতে ভুলে যাচ্ছেন, এইটা দিলে আমার ট্রেনিংটা ভালো হবে। আমাকে কিভাবে ট্রেন করতে হবে সেই জ্ঞানটা ভগবানকে না দেওয়াই ভালো। ভগবান আমাকে কিভাবে ট্রেন করতে হবে ভালোই জানেন, উনি ঠিক সময় ঠিক ঠিক দিয়ে যাবেন। আমার কি করা উচিত সেটা নিয়ে ভাবা উচিত, যে ভগবান আমাকে এই সিচুয়েশন দিয়েছেন, আমার কি করা উচিত। যদি আমি বুঝতে পারছি না, আজকা পিওর ডিভোটি যে প্রভু মাতাজি আমার এই সিচুয়েশন, এই অবস্থাতে বেস্ট কিভাবে আই ক্যান সার্ভ কৃষ্ণ, সেইটা আমাদের কোয়েশ্চেন হওয়া উচিত। নাকি ভগবানকে গাইড করছি যে ভগবান এইটা মনে হচ্ছে ভুলে গেছেন আপনি, এটা একটু দিলে ভালো হতো, বা ওইটা একটু তুলে নিলে ভালো হতো আমার জীবন থেকে। যেটা আমার প্রাপ্য সেটাই আসছে, আমার প্রতি কোনো ইনজাস্টিস হচ্ছে না, আমি যা কর্ম করেছি সেরকম ভাবেই ফল লাভ করছি। If a girl does not have such protection, her mind will be filled with anxiety and longing to find a husband. She will have to bring attention to herself by sending out the message, please take me, I am available. In this way, an unchaste and provocative style of dressing has appeared in our ISKCON communities. How else can she possibly attract a candidate for marriage? তো মাতাজি বলছেন ইসকন কমিউনিটিতেও আজকাল মাতাজিরা এরকম ভাবে ড্রেস করছেন যে যাতে কোনো একটা প্রোগ্রামে গিয়ে পুরুষরা আমার প্রতি আকর্ষিত হয়। এরকম কেউ কেউ হয়তো মায়াপুর যাচ্ছে ইন্টেনশন নিয়ে যে আমি কোনো প্রভুজিকে ইমপ্রেস করতে যাচ্ছি, বা আমি আমার একটা রিলেশনশিপ পাকা করে তারপরে ঘর ফিরবো।
ভগবানের ব্লেসিংস নিয়ে, কৃষ্ণ প্রেম নিয়ে ঘর ফিরবো সেরকম নয়। আজকাল এরকম কালচার হয়েছে যে আমি মায়াপুর বৃন্দাবন যাচ্ছি, অনেকেই যায়। হ্যাঁ, কার্তিক যাত্রার সময় যায়, অনেকেই যাবে সেখানে, অনেক প্রভুজি পাবো, তো ভালো কোনো একটাকে উঠিয়ে নিয়ে আসবো, এরকম একটা মানসিকতা। তো এটি ইসকন কমিউনিটির মধ্যেও চলে আসছে, সেটা থেকে আমাদের সতর্ক হতে হবে। How can she possibly attract a candidate for marriage? This unfortunately pollutes the entire atmosphere within our society. Very often, a marriage that comes about merely through sensual attraction lacks deeper compatibility. Once the physical attraction wears off, the marriage will often end in divorce. তো এরকম যদি বাহ্যিকভাবে কোনো একজন মাতাজি তার বডিলি ফিচার্স, কথাবার্তা ইত্যাদি ডিসপ্লে করে কোনো প্রভুজিকে আকর্ষিত করে, বাহ্যিক ফিচারের উপর বেশ করে আকর্ষণ করে যদি ম্যারেজ হয় তাদের মধ্যে, সেটা বেশি দিন টিকবে না। কারণ কোনো সিনিয়রের ইন্টারভেনশন নেই, কোনো ব্যাকগ্রাউন্ড চেক নেই, কোনো আদার ফ্যাক্টরস চেক করা নেই। শুধুমাত্র আমার ওকে ভালো লেগেছে, ওর আমাকে দেখতে ভালো লেগেছে। দুইজন ব্যক্তি, একজন বয় একজন গার্ল, যারা দুজনেই পিউবার্টিতে আছে, যাদের হরমোন পুরো শরীরে ছুটছে, যাদের ইমোশন বাদ দিয়ে কোনো লজিক ব্রেনে আর বেঁচে নেই, তাদের ডিসিশনে যখন বিয়ে হয়, তখন 99% প্রবাবিলিটি সেটা ভালো ম্যারেজ হবে না। এই জন্যে কিছু না হোক সিনিয়রদেরকে ইনক্লুড করা কেন হয়, কারণ তাদের হরমোনের যে মানে দৌড়ানো শরীরে সেটা কমে গেছে, তাই তারা চোখে ক্লিয়ারলি দেখতে পাবে। তার জন্য তাকে যে বিশাল শাস্ত্রজ্ঞ হতে হবে তা নয়। আমাদের এই পিউবার্টি টাইমে বা বিবাহের সময়ে এমন কিছু শরীরে চেঞ্জেস আসে যে আমরা দেখেও দেখতে পাবো না সত্যিটা। তাই সেজন্য কোনো সিনিয়রকে ইনভলভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। Even today in India and Bangladesh, most parents take the duty of getting their children married very seriously. They make so much endeavor to find suitable spouse and become very anxious if they cannot find a compatible match with their children are still young, especially in regards to their daughters. তো এখনো ইন্ডিয়া বাংলাদেশে অনেক কালচার রয়েছে যে তারা তাদের ছেলে মেয়ের জন্য ম্যাচ মেকিং করে থাকে, বা একজন সুটেবল পার্টনারকে খুঁজে বের করার চেষ্টা করে। এবং বিশেষ করে যাদের কন্যা সন্তান রয়েছে, কিছু কিছু বাবা মা খুব চিন্তা করেন যে অনেক বয়স হয়ে যাচ্ছে আমার কন্যা সন্তানের, এখনো কোনো আমি সুটেবল হাজব্যান্ড পাইনি, এরকম এখনো অনেক ফ্যামিলিজ রয়েছে। তো সেটা ভালো দিক। Once we understand the underlying principles of Krishna's system and his recommendation on how to find a partner for marriage, the importance of advice and guidance from seniors in this matter becomes crystal clear. For many devotees, the parents may not be involved in Krishna consciousness and therefore not suitable advisors. As an alternative, senior devotees and mentors can play the role of matchmakers. মাতাজি ক্লিয়ারলি বলে দিলেন যে কয়েকজন ডিভোটির জন্য এরকম হতে পারে যে পিতামাতা ডিভোটি নয়, কিন্তু তাদের কন্যা হচ্ছে ডিভোটি। সেই কেসে তার মেন্টর, কাউন্সিলর এনারা ইনভলভ হতে পারেন। পিতামাতা যেহেতু ডিভোটি নয়, সেজন্য তারা সঠিক অ্যাডভাইজার নয়, তারা যাকে বেছে দেবে সে কিন্তু ভুল হতে পারে। তো সেজন্য সিনিয়র মেন্টরদেরকে সেই রোলটা নিতে হবে। This has become a very crucial matter and is intrinsically related to devotee care. তো এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ডিভোটি কেয়ারের, যে সুটেবল হাজব্যান্ড ওয়াইফ অ্যারেঞ্জ করা। তো অ্যাজ মেন্টার্স কাউন্সিলার সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ডিভোটি কেয়ার। যেমন সাধনা কিভাবে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা, চ্যান্টিং, মর্নিং প্রোগ্রাম, এগুলো সমস্ত কিছু রয়েছে, বা পার্সোনাল কোনো প্রবলেম হচ্ছে কিনা, একাডেমিক্স। আর তার সাথে সাথে এটা হচ্ছে ওয়ান অফ দি অ্যাসপেক্টস অফ ডিভোটি কেয়ার। অনেক সময় এরকম করা যেতে পারে যদি স্কোপ থাকে, যে মেন্টর বা কাউন্সিলরকে ডাইরেক্ট বাবা মার সাথে কথা বলিয়ে দেওয়া। মানে হয়তো বাবা মা জানে যে আমার মেয়ে ইসকনের ডিভোটি, হয়তো ইনিশিয়াল ডেজে ঝামেলা হয়েছে বাবা মায়ের সাথে, কিন্তু বাবা মা দেখেছে যে একে কিছুতেই কৃষ্ণ ভক্তি থেকে ছাড়ানো যায়নি। তো একটা টাইম পর তারা মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে, ও ইসকনে আছে আছে ভালো, আর ওকে বাধা দিয়ে লাভ নেই। তো তখন বাবা মা জেনারেলি কনসার্ন হয় যে আমার মেয়ে যেন ভালো থাকে। তখন বাবা মার চিন্তা হয়, এবার আমরা তো নন ডিভোটি, আমাদের কালচারে তো কোনো ডিভোটিকে চিনি না, আর আমার মেয়ের যে অবস্থা, এ তো দেখছি কোনো ডিভোটির সাথে বিয়ে না দিলেই তো ভালো থাকবে না মনে হচ্ছে, তাহলে কি করা যায়। তো অনেক সময় বাবা মাও রেডি থাকে। মেয়ে যদি বলে আচ্ছা বাবা মা তুমি আপনারা আমার মেন্টরের সাথে ডিসকাস করতে পারেন এই বিষয়ে, হ্যাঁ, তাহলে সেটা পসিবল। বাবা মায়ের সাথে মেন্টরকে কানেক্ট করে দেওয়া, বড়দের মধ্যে ডিসিশন হবে, আই এম সেফ। Understanding the urgent need to implement a system to assist our devotees in finding suitable spouses.
This remains one of our main problems in ISKCON communities worldwide. We have not managed to give this kind of protection first and foremost to our women, and not only to our women but to our men as well. তো মাতাজি বলছেন এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ডিভোটি কেয়ার করার। এটা খুব বেশি করা হয় না, কিন্তু এটার অনেক ইম্পর্টেন্স রয়েছে। এবং সেজন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে এখন অ্যাটলিস্ট এই মানে ইনিশিয়াল ডেজ অফ ইসকনে হয়তো এই ব্যাপারটা অতটা ছিল না, কিন্তু এখন সব জায়গাতেই প্রতিটা কমিউনিটিজে আমরা দেখতে পাই যে একটা করে ম্যাট্রিমনি তাদের রয়েছে, বা গুরু মহারাজের যেমন রয়েছে বৈষ্ণবা ম্যারেজ ব্যুরো। তো যে কোনো কমিউনিটিতে একটা করে ম্যাট্রিমনির বিষয় থাকে। সেটা বিভিন্ন ইসকন টেম্পল তারা সেটাতে ইনভলভ থাকে। তো সেভাবে ডিভোটিদের মধ্যে যে ম্যাচ মেকিং, সেটা একটা ইম্পর্টেন্ট সায়েন্স, অনেক কিছু ফ্যাক্টর কনসিডার করতে হয়। তো বিভিন্ন ফ্যাক্টর সেটা এই বইতেও মেনশন করেছেন মাতাজি, এবং সেগুলো আমরা ধীরে ধীরে শিখছি। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এই টপিকটা কমপ্লিট করলাম, ইম্পর্টেন্স অফ গাইডিং, ইম্পর্টেন্স অফ গাইডেন্স ফ্রম সিনিয়র্স। নাও লেটস মেক সাম ইম্পর্টেন্ট নোটস। আজকে আমরা কি কি শিখলাম। তো প্রথমে আমরা দেখলাম শিল প্রভুপাদের বিভিন্ন পারপাট থেকে একটাই পয়েন্ট বলা হচ্ছে যে পেরেন্টসরা যেন কোন তাদের ডটারদের জন্য ম্যাচ মেকিংটা করেন ইনিশিয়ালি। তারপর মাতাজি শেষের দিকে বললেন যদি পেরেন্টস ডিভোটি না হয় তখন কি করা যেতে পারে। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমরা নোটস নেব সেটা হচ্ছে যে পেরেন্টস শুড ফাইন্ড আ সুটেবল হাজব্যান্ড ফর দেয়ার ডটার বিফোর দি এজ অফ পিউবার্টি। পিতামাতার কর্তব্য হচ্ছে তাদের কন্যার জন্য একজন সুটেবল হাজব্যান্ডকে নির্বাচন করা তাদের বয়স সন্ধিকালের পূর্বে। এবং এটার বিভিন্ন এফেক্টস হতে পারে বা বিভিন্ন রেজাল্টস। তো তার মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেস্টিটি মেনটেন্ড হয়। চেস্টিটি অফ দ্য ডটার ইজ মেনটেন্ড। চেস্টিটি অফ দ্য ডটার ইজ মেনটেন্ড, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্লিকেশন। নেক্সট হচ্ছে ওয়াইফ ইনহেরিটস অল দ্য বেনিফিটস, স্পিরিচুয়াল বেনিফিটস ফ্রম হার হাজব্যান্ড। Wife inherits all spiritual benefits from husband. Chastity is maintained. Wife inherits all spiritual benefits. No
possibility of illicit sex. Grihastha life becomes successful. একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে প্রথম যে পুরুষ জীবনে আসে তার প্রতি লয়্যালটি বা চেস্টিটি অনেক বেড়ে যায়। ওকে, আর ইন জেনারেল গুড ফর সোসাইটি। সোসাইটিতেও এটা গুড ফর সোসাইটি কেন? কারণ মাতাজিরা সেরকম ভাবে নিজেদের বিহেভ করবে, কোনো প্রভোকেটিভ ওয়েতে ড্রেস করা বা অ্যাক্ট করা সেটা করবে না। ওকে, তো এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমরা আলোচনা করলাম আজকে। অ্যাকসেপ্টিং গাইডেন্স ফ্রম সিনিয়র্স। আর লাস্ট পয়েন্ট এটা অ্যাড করতে পারি যে যদি পিতামাতা ডিভোটি না হয় তাহলে সিনিয়র বৈষ্ণবদের সাহায্য নেওয়া যেতে পারে। ওকে, এগুলো আমরা আলোচনা করলাম। এনি কোয়েশ্চেন্স থাকলে আমরা নিতে পারি। ইয়েস, প্রতিমা মাতাজি। হরি বল প্রভুজি, হরে কৃষ্ণ। আপনার চরণে প্রণাম। প্রভুজি শোনা যাচ্ছে? হ্যাঁ হরি মাতাজি, বল। শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ মাতাজি, শুনতে প্রভুজি পাচ্ছি। হ্যাঁ প্রভু, আমি দুটো বিষয় একটু বলতে চাইবো। আপনি যে বাল্যবিবাহের কথাটা বললেন, তো আমি প্রভুপাদের প্রতিটা কথাই মানার চেষ্টা করি, এবং আমি প্রভুপাদকে, আমার তো শ্রদ্ধা নেই তবু চেষ্টা করি প্রভুপাদকে শ্রদ্ধা করার। কিন্তু এই যে বাল্যবিবাহের কথাটা, এটা আমি কোনো মতেই মেনে নিতে পারতাম না, মানে পারিনি আর কি। তার কারণ হচ্ছে, আমি গ্রামে থাকি, এবং আমি গ্রামে দেখেছি যে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, এবং ওদের যে বিয়ে হয়ে যাচ্ছে, তাতে আমি তাদের মঙ্গল মানে সেরকম কিছু একটা দেখতে পাইনি। আমি বহু মেয়েদের দেখেছি খুব ছোটতে বিয়ে হয়ে গেছে, সংসার তাদের মোটেই ভালো হয়নি, কারণ তাদের যে মেচিউরিটি সেটাও আসেনি, তাদের শরীর ভেঙে গেছে, এডুকেশন পায়নি, ফলে তারা হয়তো পড়াশোনা করলে একটা সভ্য, মানে এখন তো স্পিরিচুয়ালিটি কেউ ফলো করে না, হুম, বাট মোটামুটি একটা শিক্ষা নিলে যে সমাজে এখন বর্তমান সমাজ অনুযায়ী যে একটা সভ্য ভাবে জীবন যাপন করা হয়তো ওদের পক্ষে সম্ভব হতো, তারা সেটাও পারে না, মানে পশুতুল্য জীবনযাপন তারা করছে।
তো আমার এটা খুব মানে আমি এটা কোনো মতেই মেনে নিতে পারিনি। আরেকটা জিনিস প্রভুজি, আমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি এটা আমার পরম সৌভাগ্য। আমার মা বাবা অত শিক্ষিত নয়, বাট তারা আমাকে খুব সাহায্য করেন। হয়তো সাময়িক রেগেছেন কখনো, তো সেটা খুব ভালো জিনিস। বাট আমার পরিবারের কে যখন আমি দেখি এবং নিজেকে যখন দেখি, তো ওনারা যদি পশ্চিমে যাচ্ছে তো আমি পূর্বে যাচ্ছি। আমার যদি বাল্য বিবাহ হয়ে যেত, তাহলে আজকের যে আমার জীবন যাত্রা, সেটা কিন্তু আমি হারিয়ে পেতাম না। তো সেটাই আমার মনে হতো যে তাহলে আমার বাল্য বিবাহ হয়নি, এটা খুব ভালো হয়েছে। নইলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যেত, মানে আমার মানব জীবন পুরো ব্যর্থ চলে যেত। এই একটা জিনিস। আর আরেকটা জিনিস যেটা গত ক্লাসে আপনি বলেছিলেন, সেটা আমি একটু বলতে চাইবো। সেটা হচ্ছে যে আপনি বললেন যে অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্ট, সেগুলো মেলানোর একটা প্রয়োজনীয়তা রয়েছে বিবাহের ক্ষেত্রে। তো সেটা আমি মানলাম, যেহেতু সেটা আমাদের শাস্ত্র এবং সেটা আমাদেরকে দেখা উচিত। বাট দেবকী মাতাজি এটাও বলছেন যে বহু এমন রয়েছেন যাদের হয়তো 36টা গুণ ম্যাচ হয়ে গেছে, কিন্তু তাদের বিবাহ টেকেনি। এটাও সত্যি। এরপর আমি আপনাদেরকে একটা জিনিস বলি। আমি যে ফ্যামিলি মানে কমিউনিটি থেকে বিলং করছি, সেটা হচ্ছে আমার জন্ম হয়েছে একটা তথাগত শূদ্র ফ্যামিলিতে। এখন এইখানে আমি দেখেছি আমার মায়ের বাবা বাড়ির প্রত্যেকে এবং আমার বাবার বাপের বাড়ি, মানে আমার বাবার যে বাপের বাড়ি, এইখানের প্রত্যেকে, এদের যখন বিবাহ হয়, তখন কিন্তু প্রভুজি এরা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট জিনিসটা কি সেটাই জানে না। মানে বিবাহ যখন হয়, তখন যেরকম ভাবে দেখা হয় ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, আর তারপর টাকা পয়সা কেমন রয়েছে, এইগুলোই দেখানো হয়। তারপর সব যখন ঠিকঠাক হয়ে যায়, তখন একটা গণককে ডেকে এনে দিনটা ঠিক করা হয়। আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মিলছে না, তার ফলে কোনো বিবাহ হলো না বলে। কখনো না। বাট আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার মায়েরা, মানে আমার যত মাসি রয়েছে, আমার পিসি রয়েছে, কাকু কাকিমা যত রয়েছে, এনাদের মধ্যে কিন্তু কোনোদিন কারো ডিভোর্স হয়নি। কোনোদিন কারো ডিভোর্স হয়নি। আর ফ্যামিলিতে যদি কখনো কখনো একটুখানি সমস্যা তো প্রত্যেকেরই আছে, তো তারা কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো হ্যান্ডেল করে। আমি এমন কাপেলও দেখেছি, যেহেতু আমি গ্রামে থাকি, আহ যে দুজন খুব ঝগড়া করছে, মানে তারা সঙ্গে থাকলেই তাদের ঝগড়া হবেই হবে। বাট যদি তাদের বিরুদ্ধে কোনো থার্ড পার্সন কেউ কিছু বলে, তারা কিন্তু সহ্য করেন না। স্টিল তারা কিন্তু তাদের বিয়েটাকে চালিয়ে যাচ্ছে। তারাও জানেই না যে মানে অ্যাস্ট্রোলজি জিনিসটা কি, মাঙ্গলিক দোষ কি, এসব আমি কিচ্ছু দেখিনি। আমি আমার ফ্যামিলিতে কোনোদিন কারো ডিভোর্স দেখিনি, কিচ্ছু দেখিনি, মানে কল্পনাও করা যায় না। আমি দু একজন যারা অনেক দূরের রিলেটিভ, আমি দুটো উদাহরণ আমার চোখে দেখেছি যাদের মানে ডিভোর্স হয়ে গেছে আর কি। তো তাদের মূল কারণটা হচ্ছে যে তারা মদ্যপ, অর্থাৎ চার নিয়ম তারা ফলো করে না। তারা চার নিয়ম ফলো করে না, মদ পান করে। এবং তারা, তাদের মধ্যে যেটা মানে খুব বাজে একটা জিনিস, সেটা তারা অবৈধ সম্পর্কে আবদ্ধ। সেটা বিবাহের পূর্বেও ছিল এবং বিবাহের পরেও থাকে। তো এই হচ্ছে, দিস ইজ দ্য মেন কজ যে তাদের ডাইভোর্স হয়ে যাচ্ছে। তো আমি এখন প্রশ্ন করছি প্রভুজি, আমাদের যে এতটা, মানে আমাকে ক্ষমা করবে, but আমি তো এটা একদম নিজের চোখে দেখছি। এটা তো আমি মানে এমন নয় যে আমার কোনো কল্পনা জল্পনা, এটা আমি নিজে বাস্তব চোখে দেখছি। তো যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে আমাদের মেলানোই হয় না। অথচ স্টিল তারা ভালো আছে। আমি মা বাবাকে দেখেছি, তাদের মধ্যে কখনো একটু ঝগড়া হয়েছে, কিন্তু ছেড়ে যাওয়ার কথা বা এইগুলো কখনো কল্পনার মধ্যে আসেইনি। এবং এগুলো মানে অনেক, আমাদের পুরো ফ্যামিলিতে এটা চলেছে। তো এটা কিভাবে, তার মানে কি প্রভু অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট না মিললেও বা যদি মেলানো নাও হয়, মাঝখানের এমন কোন একটা পথ আছে যার মাধ্যমে সংসার জীবনটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি? যদি কোনো অপরাধ হয়ে থাকে আমি ক্ষমা করে দেবেন প্রভুজি, বাট এই প্রশ্নটা আমার অনেক দিন ধরে রয়েছিল। হরে কৃষ্ণা, প্রণাম আপনার চরণে। ওকে, ভেরি নাইস কোয়েশ্চেন মাতাজি। আহ, তো প্রথম কোয়েশ্চেনটাতে আসি, যেটা বাল্য বিবাহ নিয়ে আপনি করলেন। তো আপনি যেটা বললেন যে বাল্য বিবাহ করে তাদের যে খুব একটা ভালো হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না।
তো এখানে একটা জিনিস আমি বলতে চাই যে বেদিক এজ আর আগেকার দিনে কি হতো, সেই দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। মানে আমরা এটা বলতে পারি না যে আগেকার দিনে যেটা হতো সেটাই হচ্ছে বেদিক এজ, তার স্ট্যান্ডার্ড। তো বেদিক এজ মানে অনেক আগে, প্রায় 5,000 বছর আগে যে কালচার ফলো করা হতো সেটার কথা বলা হচ্ছে। এবং মাতাজি মাঝে মধ্যে বলেন যে এখনো তার কিছু ভগ্নাবশেষ দেখতে পাওয়া যায়। কিন্তু আজ থেকে 50 বছর আগেও হয়তো এই রেস্ট্রিকশন গুলো ছিল, বা বাল্য বিবাহের যেটা কথা বলছেন সেটা হয়তো আজ থেকে 100 বছর কি 150 বছর আগেও আপনি দেখতে পাবেন। কিন্তু সেটা কমপ্লিটলি যে বেদিক স্ট্যান্ডার্ড ফলো করে হতো সেরকম নয়, কিছুটা বেদিক স্ট্যান্ডার্ডের মতো হতো। তো সেখানে কিছু কিছু প্রবলেমস থাকতে পারে। কিন্তু বেদিক স্ট্যান্ডার্ডে যে বাল্য বিবাহের কথা বলা হচ্ছে সেইটা এমন একটা সিস্টেম যেটাতে সবার বেনিফিটই হবে এবং কারোর ক্ষতি হবে না। প্রথম অ্যাসপেক্ট যে মাতাজি বারবার বলেছেন যে বাল্য বিবাহ মানে বিবাহ ফিক্স হওয়া। একটা 6 বছরের মেয়েকে এমন নয় যে শ্বশুর বাড়িতে পাঠিয়ে তাকে সব কাজ করানো হবে ইমিডিয়েটলি, বা তার স্বামী তার পিউবার্টির আগেই তার সাথে শারীরিক সম্পর্ক করবে, বা আন্ডার এজে তার বার্থ হয়ে যাবে, মানে সন্তানের জন্ম দেবে, শরীর ভেঙে যাবে। এই যে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, এগুলো কোনোটাই বেদিক এজের যে বিবাহ প্রথা সেগুলোতে অ্যাপ্লিকেবল নয়। কারণ ছোটবেলাতে বিবাহ ফিক্স করা হচ্ছে শুধু এইটুকুর জন্য যাতে তার মাইন্ড চঞ্চল না হয় যখন সে পিউবার্টিতে পৌঁছাবে। পিউবার্টিতে পৌঁছানোর পর সে হাজবেন্ডের সাথে থাকতে পারে, কিন্তু তখনও সে বাচ্চা প্রসব করবে না। তার যখন বাচ্চা নেওয়ার বয়স হবে তখন সে বাচ্চার জন্ম দেবে। তো প্রতিটা জিনিসের জন্য প্রপার টাইম আছে। 6 বছর, 9 বছর যে টাইমটা বলা হচ্ছে খুব কম, সেটা বিবাহ ফিক্স করার টাইম। এবং তারপর ট্রেনিং পিরিয়ড চলে 5-6 বছর বা 7 বছর, বিভিন্ন জনের ক্ষেত্রে ভ্যারি করবে। তার পিউবার্টির সময় সে হাজবেন্ডের সাথে থাকা স্টার্ট করবে। তার শরীর যখন ম্যাচিওর হবে তখন সে বাচ্চার জন্ম দেবে। বা যখন তার সংসারের, তার মা যদি বোঝে যে আমার মেয়ে এখনো সংসারের দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত ম্যাচুরিটি নয়, তাহলে তাকে পাঠাবে না। তার মানে তার ট্রেনিং পিরিয়ড এখনো শেষ হয়নি। তো আপনি যে যে প্রবলেমগুলোর কথা বললেন বাল্য বিবাহের, 1 নম্বর যে সংসারে গিয়ে তার সমস্যা হতে পারে, তো সেটাও বেদিক যে বাল্য বিবাহ প্রথা সেটাতে কখনোই হবে না। এবং তার শরীর ভেঙে যাওয়া এই জিনিসগুলো কখনো হবে না। তো আরো যদি কিছু প্রবলেম থাকে সেটা জানাবেন, তাহলে আমি অ্যাড্রেস করতে পারবো। যে তো যাই হোক, মানে আমি বলতে চাই যেটা একটা ওভারঅল এমন সিস্টেম যেটাতে একজনের ভালোই হবে, সেটাতে কখনো খারাপ হতে পারে না। তো এটা বাল্য বিবাহ মানে এরকম নয় যে কম বয়সে আমি তাকে পাঠিয়ে দিলাম, তার উপরে সব চাপিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ প্রসেস, এটা একটা রাইট। তো এটা হলো একটা জিনিস। আর নেক্সট হচ্ছে যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট নিয়ে বলছিলেন। তো অ্যাস্ট্রোলজি না মিলিয়ে দেখা যাচ্ছে যে কয়েকজনের ম্যারেজ ভালো হচ্ছে, আর যাদের ম্যারেজ ভেঙে যাচ্ছে তাদের মেনলি বিভিন্ন রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করার জন্য ম্যারেজ ভেঙে যাচ্ছে। তো প্রথম কথা যে মাতাজি কেনই অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মেলানোর কথা বলছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। তো মাতাজি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মেলানোর কথা বলছেন তার কারণ মানুষ এখন অনেক বেশি সেন্সিটিভ। মডার্ন যুগের মানুষ, তারা জানে যে পার্টনার চেঞ্জ করা ইজ অ্যান অপশন। আগেকার দিনের যারা মানুষ তারা এটা জানেনই না যে পার্টনার আবার চেঞ্জ করা যায়। যাকে আমি একবার স্বামী হিসাবে অ্যাকসেপ্ট করেছি, যাকে আমি স্ত্রী হিসাবে অ্যাকসেপ্ট করি, তাকে আবার চেঞ্জ করা যায় নাকি, আবার ডিভোর্স করে? এই কনসেপ্টটাই ছিল না। তাই তার গৃহস্থ লাইফ ভালো চলুক কি খারাপ চলুক, তাকে তাকে নিয়েই চলতে হবে। এবং যখন মানুষ দেখে যে আমাকে এই মানুষটাকে নিয়েই থাকতে হবে, কিছু করার নেই আমার আর, তখন সে কি করবে? সে যদি দিনরাত ওই মানুষ, ধরুন ফর এক্সাম্পল কোনো ওয়াইফ দেখতে পাচ্ছে তার হাজবেন্ড খুব খারাপ, তার সাথে থাকা যাচ্ছে না, কিন্তু সে এটা জানে যে আমার বিয়ে হয়ে গেছে মানে তো সারা জীবন তার সাথেই থাকতে হবে, তো আমার তো অন্য কোনো এসকেপ ওয়ে নেই। তো সে কি করবে? বাই ডিফল্ট তার একটা অ্যাডাপ্টেশন আসবে যে আমি বরং সবসময় এর খারাপ কোয়ালিটি গুলো ভাববো না। আমি যদি সবসময় এর খারাপ কোয়ালিটি গুলো ভাবতে থাকি, আমি আমার আরোই অতিষ্ঠ হয়ে যাবো, আরোই থাকতে পারবো না। তো অটোমেটিক্যালি একসাথে থাকার চাহিদাতে সে ওর ভালো কোয়ালিটি গুলো দেখতে আরম্ভ করবে, যেটা আমরা বৈষ্ণবদের কালচারে শেখাই যে ইউ শুড অনলি সি গুড কোয়ালিটিস ইন আদার্স। তো সেই জন্য আগেকার দিনের ম্যারেজ গুলো অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মেলানো হোক না হোক, তার হাজব্যান্ড ভালো হোক, হাজব্যান্ড খারাপ হোক, ওয়াইফ ভালো হোক, ওয়াইফ খারাপ হোক, টিকে যেত। কারণ তারা জানেই না যে ম্যারেজটা ভাঙা একটা অপশন হতে পারে।
তো এখন কথা হচ্ছে যে শুধু নো ডিভোর্স এইটা দিয়ে আমি ডিফাইন করতে পারি না যে তার গৃহস্থ আশ্রম খুব ভালো চলছে। গৃহস্থ আশ্রমের উদ্দেশ্যটা কি? যে সারা জীবন যা হোক করে ডিভোর্স না হয়ে থেকে যাওয়া? দ্যাট ইজ নট দ্য গোল অফ গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রম মানে হচ্ছে যাতে একসাথে আমরা কৃষ্ণকে সেবা করতে পারি, বৈষ্ণবদের সেবা করতে পারি, এবং দুজনে একসাথে ভগবত ধামে যাচ্ছি। তো ডিভোর্স হচ্ছে না মানেই যে বিশাল করে দিয়েছে তারা, ইয়ে, চিয়ার্স, সেরকম নয় ব্যাপারটা। ডিভোর্স হচ্ছে না কেন? তারা জানে না যে ডিভোর্স করা যায় বলে, সেই জন্য হয়নি। তাদের যদি মডার্ন এডুকেশন দেওয়া হতো, প্রথম দিনেই বলতো আজকেই ডিভোর্স করবো। তো এখন যখন মডার্নিটি ঢুকে গেছে মানুষের মধ্যে, যখন এই ব্যাপারটা চলে এসেছে যে আই ক্যান চেঞ্জ মাই পার্টনার, পছন্দ না হলে ডিভোর্স করে দেবো, তখন এটা ইম্পর্টেন্ট যে একজন আরেকজনের সাথে যেন কম্প্যাটিবল হয়, যেমন সেই এক্সট্রিম সিচুয়েশনটা অ্যারাইজ না করে। কারণ এখন মানুষের হাতে ডিভোর্স বলে একটা অপশন আছে। তো সেই জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি দিয়ে এটা বিচার করা হয় যাতে এ ওর জন্য মোটামুটি কম্প্যাটিবল হয়, প্রতিদিনই কিছু না কিছু খিটিমিটি হচ্ছে এরকম যেন না হয়। সেই জন্য অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মেলানো হয়। অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মেলানোর যে ক্লাসটাতে আমরা এটাও ডিসকাস করেছি যে ইট ইজ নট আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি নিজেও বললেন যে 36 গুণ মিলে যাওয়ার পরেও কারোর সংসারে প্রবলেম হতে পারে, বা খুব ভালো ম্যাচ হয়ে গেলেও সেটা যে বিরাট গৃহস্থ আশ্রম হয়ে গেল তা নয়। তারা দুজনে একসাথে মায়াতে সেন্স গ্র্যাটিফিকেশনে ভেসে যাবে, কৃষ্ণ থেকে দূরে চলে যাবে, এরকম হতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট না মিলিয়েও অনেকে ভালো গৃহস্থাশ্রম করছে, কৃষ্ণ কনসিয়াস গৃহস্থাশ্রম করছে, হতে পারে। যদি কারোর কৃষ্ণ কনসিয়াসনেস ভালো থাকে, ভালো ডিভোটি হয়, তাহলে কোনো গুণ না ম্যাচ করলেও তারা অ্যাডজাস্ট করে নেবে। ফর এক্সাম্পল, যেমন পিওর ডিভোটির কারোর সাথেই থাকতে কোনো সমস্যা নেই। তো অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি সেটা আমরা কখন বিচার করব, এটার কিছু ওটা আলোচনা করার পর আমি বারবার রিপিট করেছিলাম কিছু প্র্যাকটিক্যাল স্টেপস যেটা আমরা নিতে পারি, যে আমাদের জন্য আরো বিভিন্ন ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমার যেটা অবজারভেশন কারেন্টলি আমাদের কমিউনিটিতে, যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অনেক পরের কথা। প্রথম কন্ডিশন যেটা হওয়া উচিত যে আই শুড ফাইন্ড আ ডিভোটি। পৃথিবীতে ডিভোটির এত আকাল পড়ে গেছে যে আমি ডিভোটি পার্টনারই পাচ্ছি না, তো তারপরে ভাই অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি আরো বাকি ফ্যাক্টরস সেগুলো আমাকে বিচার করব। তো প্রথম ফ্যাক্টর যেটা কনসিডার করা উচিত যে সে ডিভোটি কিনা। এখন যদি একজন ডিভোটি পাওয়া যাচ্ছে সেটাই অনেক ভাগ্যের ব্যাপার, বাকি আর কোনো ফ্যাক্টর দেখার দরকার নেই। এবারে আমি যদি দেখা যাচ্ছে 2-4 জন ডিভোটি পেয়েছি, তারপরে আমি নেক্সট ফ্যাক্টর গুলো কনসিডার করতে পারি। তারপর আসবে ফ্যামিলির ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টর হচ্ছে ডিভোটি, নেক্সট আসবে ফ্যামিলি। কিছু কিছু ফ্যামিলি এত রিজার্ভেশন আছে তাদের, যে একটা পার্টিকুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, না হলে পার্টনার চুজ হবে না। তো যখন এই ফার্স্ট ফ্যাক্টর ডিভোটি, তারপর সেকেন্ড ফ্যাক্টর ফ্যামিলিকে ক্লিয়ার করি, তারপরে মেরে কেটে আমার হাতে একটি কি দুটি অপশন থাকবে। যদি একটি অপশন থাকে তাহলে ফরগেট অ্যাবাউট অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি, যা বটে বটে, কৃষ্ণের ভরসায় তোমাকে ছাড়তে হবে। আগেকার দিনে যেহেতু ডিভোটির পরিমাণ বেশি ছিল, সেজন্য ডিভোটি ফ্যামিলি রেস্ট্রিকশন বাদ দিয়ে তোমার হাতে 15টা অপশন থাকতো। তখন তুমি দেখতে পারো কার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি মিলছে, কার সাথে আমি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছি, আমার লেভেল অফ কৃষ্ণা কনসিয়াসনেস, তার লেভেল অফ কৃষ্ণা কনসিয়াসনেস, আমার লেভেল অফ রিনাউন্সিয়েশন, তার লেভেল অফ রিনাউন্সিয়েশন। তো এগুলো সব থিওরিটিক্যাল নলেজ, যেটা আমাদের জানা উচিত। যদি ভগবান করে এরকম হয় আমার হাতে 10টা অপশন চলে আসে, তখন আমার কি করা উচিত সেটা যেন আমি জানি। কিন্তু অ্যাভারেজ কেসে আমার হাতে 10টা অপশন আসবে না, আমার হাতে একটি কি দুটি অপশন আসবে। তো আমি শুধু জাস্ট দেখবো যে ভালো ডিভোটি কিনা, আর আমি শুধু দেখবো যে আমার ফ্যামিলি রেস্ট্রিকশনস মিট করছে কিনা। তারপরে যদি অপশনস বেঁচে থাকে, দেন আই উইল অ্যাপ্লাই আদার ফ্যাক্টরস। তো এটা হচ্ছে বিষয়। তো অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি এমন নয় যে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বাট এটার উদ্দেশ্য হচ্ছে যদি অ্যাস্ট্রোলজিক্যালি কম্প্যাটিবল হয়, ঝামেলা কম হবে তাদের মধ্যে, এবং সেটা পরীক্ষিত সত্য। একজনের নেচার আরেকজনের নেচারের সাথে যদি অ্যাডজাস্টেবল হয়, ঝামেলা কম হবে, ডিভোর্সের চান্স কম। ওকে। তো আগেকার দিনে যে ডিভোর্স হচ্ছে না, সেটা বিরাট কিছু ব্যাপার নয়। ওইটা দিয়ে একটা ম্যারেজকে সাকসেস কি ফেলিয়ার সেটা ডিফাইন করা যায় না। ওকে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম মাতাজি।
হরি বল প্রভুজি। হ্যাঁ, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রভুজি, আমাদের যারা ভক্তরা এখন ভক্ত হচ্ছেন, তো যাদের মানে ডেট অফ বার্থ ঠিক জানা নেই, তখন তারা কি করবে? ডেট অফ বার্থ যদি ঠিক মতো জানা না থাকে, মানে অনেক সময় ডেট অফ বার্থ এবং ডেট অফ, মানে টাইম অফ বার্থ টাইমটা, হ্যাঁ টাইমটা। ইম্পর্টেন্ট। তো অনেক সময় এরকম হয় যে টাইমটা একটু এদিক ওদিক হলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ডেট অফ বার্থটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অনেকটাই ভুল রেজাল্ট আসবে। তখন তাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে কম্পাটিবিলিটি বিষয়টা সেটা না করাই ভালো। কারণ সে হয়তো অন্য একটা মন করা ডেট অফ বার্থ, অনেকের এরকম হয় ডেট অফ বার্থ জানে না, স্কুলে ভর্তির সময় যাকে র্যান্ডাম দিয়ে দিয়েছে, তো সেটাকে দিয়ে হুম। কখনোই অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি চেক করা উচিত নয়, ভুলভাল রেজাল্ট আসবে। সে হয়তো মাঙ্গলিক নয়, হয়তো মাঙ্গলিক দেখাবে, সেখানে দিয়ে সম্পূর্ণ অন্য কিছু হবে। তো কমপ্লিটলি ওইটাকে ডিসকার্ড করে বাকি ফ্যাক্টরস গুলোতে মনোনিবেশ করলে ভালো হয়। হুম। আর আরেকটা কি জানো, ঠিক আছে প্রভুজি। হরে কৃষ্ণা, আরেকটা কি কোশ্চেন ছিল হ্যাঁ, মনে মতে আছে? করতে পারে, কোনো অসুবিধা নেই। হরি বল প্রভু বল। হরে কৃষ্ণ। ওকে, তো আশা করি আর কোনো প্রশ্ন নেই। চ্যাট বক্সে কিছু আছে দেখিনি। আচ্ছা, ইস কঙ্কনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন ঠিক আছে। ও একদম আস্তে আস্তে আছে, আমার মানে হেডফোনটা খুলে বললে ভালো হয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ঠিক। তো আমার কোশ্চেন হচ্ছে যে আগের দিনে গৃহস্থ আশ্রমের ক্লাসে আমার একটা কোশ্চেন বলা হচ্ছিল যে মানে গৃহস্থ আশ্রমে থাকলে স্বামী যেমনই হোক বা স্ত্রী যেমনই হোক মানে মানিয়ে নিতে হবে। তো যে কোনো পরিস্থিতিতে আমাদের গৃহস্থ আশ্রমে গৃহস্থ আশ্রমে এন্টার না করলেও মানিয়ে নিতে হবে। তো সবকিছুতে যদি আমরা মানিয়ে নিই তাহলে গোলক যাওয়ার ডিজায়ারটা মানে কি করে আসবে? মানে এই জড়া জগতে যদি মানিয়ে নি সবকিছুতে, তাহলে সেটাও তো মনে হয় ঠিক নয় না প্রভু। আচ্ছা, তো হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। তো এখানে একটা স্মল মিসকনসেপশন, যে মানিয়ে নেওয়া মানে সেটেলড হয়ে যাওয়া নয়। মানে আমি মানিয়ে নিলাম মানে কি, আই অ্যাকসেপ্টেড দ্য সিচুয়েশন এবং আমি ওই সিচুয়েশনে ভক্তি করতে রাজি হলাম, আমি কমপ্লেনিং মুড থেকে অ্যাক্টিং মুডে এলাম। মানে একটা হচ্ছে যে ও আমার কেন এরকম শ্বশুর বাড়ি, আমার কেন হাজবেন্ড ফেভারেবল নয়, দূর ভালো লাগে না, এই যে এটাকে মানে মানিয়ে না নেওয়ার স্টেজ। মানিয়ে নেওয়া মানে ঠিক আছে, যেমনই হাজবেন্ড পেয়েছি আমি আমার কাজ করে যাই, আমার ব্যাপার ভগবানের সাথে, আমি ভগবানের সেবা করব, গোলক যাব, সিচুয়েশন যেমন দিয়েছে ওইটা নিয়ে বেশি কমপ্লেন করে লাভ নেই। আর সেটেলড হয়ে যাওয়া মানে যে এই তো মেটেরিয়াল ওয়ার্ল্ড বেশ ভালো, হ্যাঁ এখানে সুন্দর আছি, তো এগুলো বিভিন্ন জিনিস। মানিয়ে নেওয়া মানে সিচুয়েশনটাকে কমপ্লেন না করে আমি ভক্তি করতে রাজি হচ্ছি। অনেক সময় এমন হয় এত কমপ্লেনিং মুডে চলে যায় যে আমি রাজি নই ভক্তি করতে, কৃষ্ণ করে যতক্ষণ না আমাকে এটা দিচ্ছে আমি ভক্তি করবো না। সেইটাকে বলো মানিয়ে না নেওয়া। মানিয়ে নেওয়া মানে হচ্ছে যে আমি যে সিচুয়েশনে থাকি আমি ভক্তি করতে রাজি। আর মানে গোলক বৃন্দাবনে যাওয়াটা প্রবলেম হয়ে যাবে তখন যদি আমি সেটেলড হয়ে যাই এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে, যে এই তো বেশ ভালো আছি, গোলক যাওয়ার কি দরকার। যদি মেটেরিয়াল ওয়ার্ল্ডটাকে ভালো লাগতে আরম্ভ করে যায় দেন ইটস প্রবলেম। মানিয়ে নেওয়া মানে কিন্তু ভালো লাগছে না অবশ্যই, আমার হাজব্যান্ড যদি নন ডিভোটি ভালো লাগছে না মোটেই তার সাথে মানিয়ে নিতে, আমি সেটেল নই মোটে, এই তো হাজব্যান্ডের সাথে সুন্দর আছি, এটা নয়। কিন্তু মানিয়ে নিচ্ছি মানে আমি কমপ্লেন করছি না, খারাপ অবস্থা বুঝতে পারছি। তো মানিয়ে নেওয়াতে ওইটা বারবার বাজে থাকবে, মেটেরিয়াল ওয়ার্ল্ডটা কিরকম দুঃখালয়, দেখো কিরকম আজকে আবার একটা কিরকম ব্যবহার করলো। আমি ঝামেলা করি না কারণ আমার নিজেরই মাইন্ডে ডিস্টার্ব হয়ে যাবে, আমার ভক্তি এফেক্টেড হবে, কিন্তু আজকে আবার একটা সেরকম ঝামেলা করলো। তো গোলকধাম যাওয়ার ইচ্ছাটা আরো বাড়তে থাকবে মানিয়ে নেওয়াতে, যখন আমি মানিয়ে নেব। তো মানিয়ে নেওয়া অ্যান্ড সেটেলড হওয়া টু ডিফারেন্ট থিং। ঠিক। তো এটা কনফিউজিং ছিল একটা ব্যাপারটা। হ্যাঁ, থ্যাংক ইউ আরেকটা প্রভু, হরে। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই যে অনেক সময় মানিয়ে নেওয়াটা আম, যে ডেফিনেশনটা সেটা আমরা ভুল করি। দেখো, মানিয়ে নেওয়ার সময়তে উই হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট।
বোকা হয়ে মানিয়ে নিলে কিন্তু অনেক প্রবলেম আছে, যে আমি চুপ থাকলাম, আমার একটা সহ্যের লিমিট আছে, কিন্তু আমি ক্লাসে শুনেছি মানিয়ে নিতে হবে, তো সবসময় চুপ আছি আমি। একদিন আমার সহ্যের লিমিটটা ক্রস করে যাবে, আমি বার্স্ট করে যাব, সেটা ঠিক না। আমার সহ্যের লিমিটটা আমাকে বুঝতে হবে, যে এর নিচে কিন্তু আমি সহ্য করতে পারবো না, তখন আমাকে বলতে হবে। মানিয়ে নেওয়া মানে কি, যে আমি ঠিকঠাক ভাবে চালাতে পারছি। কারুর হতে পারে, আমি যেমন বললাম মাতাজিদের জন্য বলি তাদের পার্সপেক্টিভ থেকে, যে কারুর হাজবেন্ড যদি খুবই এরকম ধরনের হয় যে লজিক্যাল ব্যক্তি, তার সাথে কথা বলতে হবে। তার কোনো অ্যাটিটিউড খারাপ লাগলে তাকে বলতে হবে, তোমাকে অবজার্ভ করতে হবে, যেটা বললে তারপর থেকে সে আর ওই জিনিসটা করে না, তখন তাকে বলে লাভ আছে। আবার কিছু জন আছে যত বলবে তত বেশি করবে, তাকে না বলাই ভালো। তো মানিয়ে নেওয়া মানে এটা নয় যে আমি চুপ দিয়ে সব সহ্য করে নেব। মানিয়ে নেওয়া মানে ইন্টেলিজেন্টলি টেক আ ডিসিশন টু কন্টিনিউ ইউর কৃষ্ণ কনসিয়াসনেস। এটা চাইলে লিখে রাখতে পারো, যে মানিয়ে নেওয়া মানে হচ্ছে ইন্টেলিজেন্টলি ইউ হ্যাভ টু টেক আ ডিসিশন টু মেনটেন ইউর কৃষ্ণ কনসিয়াসনেস। মানিয়ে নেওয়া মানে যে সবসময় আমাকে চুপ থাকতে হবে তা নয়। আমি কি করলে আমার কৃষ্ণ ভাবনা অমৃতে কোনো এফেক্ট হবে না, তার জন্য যদি আমাকে দেখা যাচ্ছে প্রত্যেক এক সপ্তাহে আমার হাজবেন্ডের সাথে একটু তর্ক করতে হয়, তাহলে ও স্যাটিসফাই হয়ে যায়, ও কিছু লজিক পেয়ে যায়, যে ও আচ্ছা আচ্ছা এরও কিছু ব্যাপার আছে, ফালতু করছে না, এর কিছু লজিক আছে, ও চুপ হয়ে যায়। তারপর আবার এক সপ্তাহ কিছু করে না, আবার পরের সপ্তাহে আবার তার সাথে কিছু তর্ক করতে হয়। তো এইটাকে মানিয়ে নেওয়া হবে তখন, যে এর সাথে চুপ থাকলে বেশি বলে যাবে, তো এর সাথে সপ্তাহে একবার তর্ক করে নেবো, সেটা মানিয়ে নেওয়া। বুঝতে পারছো? তো ইন্টেলিজেন্টলি যেটা করলে আমার কৃষ্ণ কনসিয়াসনেস মেনটেন থাকবে, দ্যাট ইজ কল্ড মানিয়ে নেওয়া। ইন্টেলিজেন্ট হতে হবে, বোকার মতো চললে চলবে না। এই সংসারে থেকে ভক্তি করার জন্য অনেক বুদ্ধি লাগে, সবার কাছে সেম ফর্মুলা কাজ করবে না। যদি তুমি তোমার মাথায় যে সমস্ত বুদ্ধি আছে সেটা দিয়ে না করতে পারছো, আরো যারা সিনিয়র গৃহস্থ ডিভোটিস বহুদিন সংসারে আছেন এবং ভক্ত, তারা সব মারপ্যাচ গুলো জানেন, তারা ঠকে ঠকে শিখেছেন, যে এই এই জায়গাতে এইটা অ্যাপ্লাই করেছি কাজ করেনি। তাদের কাছ থেকে, এক্সপিরিয়েন্স ব্যক্তির কাছ থেকে জিজ্ঞেস করো যে আমার এই সিচুয়েশন কি করা উচিত, সেইভাবে বুদ্ধি করে চলতে হবে। ঠিক আছে? সেরকম হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, ওয়াইফ যদি কৃষ্ণ কনসিয়াস না হয়, আমরা শুনেছিলাম এরকম, রাধেশ্যাম প্রভু বলছিলেন একজন ব্যক্তি, সে বলে সকাল 8টায় আমার অফিস, 8টায় বেরিয়ে যায়, 8টা থেকে 9টা সে গাড়ি নিয়ে বেরিয়ে কোনো একটা জায়গাতে পার্কের ধারে গাড়িটাকে পার্ক করে 1 ঘন্টা শ্রীমদ ভাগবতম পড়ে তারপর 9টার সময় অফিস যায়, বাড়িতে পড়লে সমস্যা। সো দিস ইজ কল মানিয়ে নাও। এনি হাউ আমাকে কৃষ্ণ কনসিয়াসনেসটা কন্টিনিউ করতে হবে। তার কি ভালো লাগছে যে সে ভাবতে পারে লোকের ঘর কত ভালো হয়, তাদের স্ত্রীরা কত বৈষ্ণবদেরকে ডেকে ডেকে খাওয়ায়, আর আমার আমার স্ত্রীকে দেখো ঘরে আমি ভাগবতম পর্যন্ত পড়তে পারি না। তার কি ভালো লাগছে? তার গোলক যাবার ইচ্ছাটা আরো প্রবল হয়ে যাবে, কিন্তু সে মানিয়ে নিচ্ছে। তো মানিয়ে নেওয়া কখনোই গোলক যাওয়ার ইচ্ছাকে ইনহিবিট করে না, আচ্ছা। সেটেলড হয়ে যাওয়ার ইচ্ছাটা গোলক যাওয়ার ইচ্ছাকে ইনহিবিট করে। ওকে? হুম, হ্যাঁ প্রভু। থ্যাংক হরে কৃষ্ণ। ওকে, তো ইয়েস বিক্রম প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, দণ্ডক প্রণাম। হরে কৃষ্ণ প্রধান। বলছি আমার শনিবারে বৈষ্ণব এটিকেটের ক্লাসের থেকে একটা প্রশ্ন ছিল, করতে পারি? ইয়েস প্রভু। হ্যাঁ, ওই যে নৃত্য করার সময় কি চলার সময় যে প্রভুদের বা মাতাজিদের পা যদি লেগে যায়, তো সেটাকে যে আমরা যেমন এমনি একটা প্রণাম করে নিই এমনি, তো সেটা আপনি কালকে বললেন যে ডান হাত দিয়ে টাচ করে মাথায় স্পর্শ করতে হয়, সেই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না, মানে কি স্পর্শ করে মাথায়, সেটা যদি গায়ের একটু যে বল। কোনো অঙ্গ, আপনি ধরুন শোল্ডার, বা ধরুন আপনি তার পিছনে যদি আছেন, সে আপনার সামনে ডান্স করছে, তার গায়ে কোনো একটা, পিঠে যে কোনো একটা জায়গাতে, মানে এই কোমরের উপরে যে কোনো সেকশন আপনি টাচ করতে পারেন, দিয়ে প্রণাম করতে পারেন। আচ্ছা, এটা সেটা- মাতাজিদের ইয়েতেও অ্যাপ্লিকেবল? হ্যাঁ, মাতাজির জন্য অ্যাপ্লিকেবল। এবারে ও আচ্ছা, যদি প্রভু মাতাজি হয় তখন সেটা অ্যাপ্লিকেবল হবে না, প্রভুজিদের মধ্যে এটা অ্যাপ্লিকেবল, মাতাজিদের মধ্যে অ্যাপ্লিকেবল। যদি মাতাজি হয়, আপনি ফোল্ডেড পামস নিয়ে তাকে বলতে পারেন মাতাজি সরি, আপনার আহ, মানে দূর থেকে প্রণাম করতে পারেন এমনি। আচ্ছা, থ্যাংক ইউ বাবু। ওকে, তো আজকে আমরা এখানেই এন্ড করবো, উইল কন্টিনিউ নেক্সট উইক। হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।